তোষামত নয়, ক্ষমতাকে প্রশ্ন করেই গণমাধ্যমের কাজ। আমরা প্রশ্ন করতে চাই আপনার হয়ে, জানাতে চাই আপনি যা জানতে চান। শুরু করছি গ্লোবাল টেলিভিশনের নিয়মিত আয়োজন প্রশ্নগুলো সহজ। আমি নাজমুল আশরাফ। এই অনুষ্ঠানে আমরা চলমান নানা ঘটনার তথ্য বক্তব্য তুলে ধরি। অতিথিদের কাছে জানতে চাই সেসব তথ্য বক্তব্যের প্রতিক্রিয়া ও বিশ্লেষণ। জাতীয় ফুল শাপলা প্রতীক চেয়ে নির্বাচন কমিশনে নিবন্ধনের আবেদন করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। পছন্দের প্রতীকের তালিকায় শাপলা ছাড়াও কলম এবং মোবাইল ফোন রেখেছে নতুন এই দলটি। আমাদের আজকের আলোচনার মূল বিষয়, এটা কি জাতীয় ফুলকে দলীয়করণের চেষ্টা? এছাড়াও আমরা আলোচনা করতে চাই চলমান যেই আলোচনা চলছে সংস্কার প্রশ্নে, মৌলিক সংস্কার প্রশ্নে জাতীয় ঐকমত্য কমিশনে। সেই কমিশনের আজকের বৈঠকের পর কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ জানিয়েছেন যে তিনটি দল ছাড়া বাকি সবাই প্রধানমন্ত্রীর মেয়াদকাল নিয়ে একমত হয়েছে। সেই তিনটি দল হচ্ছে বিএনপি, এনডিএম এবং বিএলডিসি। আরেকটি বড় খবর হচ্ছে আজকের সাবেক 3 প্রধান নির্বাচন কমিশনারকে আসামি করে, মানে সাবেক 3 নির্বাচন কমিশনার সহ 24 জনকে আসামি করে বিএনপির মামলার আবেদন। কিছুক্ষণ আগের খবরে জানা গেছে সেই 3 সাবেক প্রধান নির্বাচন কমিশনারের মধ্যে একজন জনাব নুরুল হুদা, তাকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা এই সব কিছু নিয়ে আলোচনা করব। এছাড়া ঐকমত্য কমিশনে আরও যেসব বিষয় নিয়ে আলোচনা চলছে কিন্তু মতবিরোধ রয়ে গেছে, দলগুলো এক হতে পারছে না, যেমন ন্যাশনাল কনস্টিটিউশনাল কাউন্সিল, জাতীয় সাংবিধানিক কাউন্সিল গঠন, সেই কাউন্সিলের মাধ্যমে যা যা কিছু করার তার মধ্য দিয়ে সরকারের কর্তৃত্ব কতটা ব্যাহত হবে এবং এই কাউন্সিল গঠন করা সুবিধা এবং অসুবিধা, সেগুলো নিয়েও নানান বিতর্ক হচ্ছে। তাছাড়া সংসদের দ্বিকক্ষ চালু করা, রাষ্ট্রপতি নির্বাচন, নারী আসন নির্বাচন, এগুলো নিয়েও আলোচনা চলছে। জুলাই সনদ জুলাই মাসেই চূড়ান্ত করার লক্ষ্যে নাগরিক জাতীয় ঐকমত্য কমিশন কাজ করছে এবং দলগুলো সেই লক্ষ্যেই তাদের ভূমিকা রাখছে। এসব কিছু নিয়ে আলোচনার জন্য আজ আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন এনসিপির যুগ্ম আহ্বায়ক জনাব মুজাহিদুল ইসলাম শাহীন। জনাব শাহীন, আপনাকে স্বাগত জানাচ্ছি। এছাড়াও আমাদের সাথে আছেন রাজনীতি বিশ্লেষক ডাক্তার রাকিব আল হাসান। রাকিব, আপনাকে স্বাগত জানাচ্ছি। জনাব মুজাহিদুল ইসলাম সেলিম, আপনার কাছ থেকে শুরু করি। আপনারা নিবন্ধনের জন্য আবেদন করেছেন, জাতীয় ফুল শাপলাকে আপনারা দলীয় প্রতীক হিসেবে চাইছেন। এটা একটা জাতীয় প্রতীক, এটাকে দলীয় প্রতীকে রূপান্তর করার যৌক্তিকতা কতখানি, বা যদি আপনাদেরকে নির্বাচন কমিশন সেই অনুমোদন দেয় তাহলে জাতীয় ফুল হিসাবে শাপলা কি দলীয়করণের শিকার হবে? আপনার সাথে আমি একটু ডিফার করতেছি। সেটা হলো যে আমরা জাতীয় ফুল শাপলাকে প্রতীক হিসেবে চাইনি, আমরা একটা শাপলা ফুলকে চেয়েছি আমাদের প্রতীক হিসাবে। এবং এটাই তো জাতীয় ফুল, সেটা জাতীয় প্রতীক, সেটা জাতীয় ফুল হতে পারে। আপনি দেখেন জাতীয় ফল কি আমাদের কাঁঠাল, তো জাতীয় ফল কাঁঠাল ইতিমধ্যেই বাংলাদেশ জাতীয় পার্টির একটি মার্কা হিসাবে আছে। মানে এখানে বাংলাদেশ জাতীয় পার্টি এটা হলো একটা নিবন্ধিত রাজনৈতিক দল। এই নিবন্ধিত রাজনৈতিক দলকে ইলেকশন কমিশনই একটা যে প্রতীক দিয়েছে সেটা হলো কাঁঠাল। সেই কাঁঠাল প্রতীক যদি জাতীয় ফল নিতে পারে, তো জাতীয় ফুল শাপলা হলেও সেই প্রতীক কাউকে দেয়া এটা অমূলক হবে না ইলেকশন কমিশনের জন্য। আরেকটা এখানে আরেকটা মানে খুবই গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো দাঁড়িপাল্লা মার্কাটা। দাঁড়িপাল্লা কিন্তু সুপ্রিম কোর্টের একটা প্রতীক, ন্যায় বিচারের প্রতীক। ন্যায় বিচারের প্রতীক, সেটি একটি দলের প্রতীক, ন্যায় বিচারের প্রতীক, এবং হলো এটা সুপ্রিম কোর্টেরও প্রতীক। সুতরাং গত যে আওয়ামী লীগ সরকারের সময় প্রধান বিচারপতি ফুল কোর্ট করে সকল বিচারপতিরা একতাবদ্ধ হয়ে সিদ্ধান্ত নিয়েছে যে জাতীয় সুপ্রিম কোর্টের যে প্রতীক, যেটা সেই সুপ্রিম কোর্টের প্রতীক দাঁড়িপাল্লা কোনো দলের প্রতীক হতে পারে না। সেটা সেই সিদ্ধান্ত নেওয়ার পরে জামাতি ইসলামীর যেটা প্রতীক ছিল সেটা বাদ দেওয়া হলো। তারপরে কি হলো, বর্তমান হলো সুপ্রিম কোর্ট আবার ফুল কোর্ট রেফারেন্স করেছে। ফুল কোর্ট রেফারেন্স করে তারা সিদ্ধান্ত নিয়েছে যে না, দাঁড়িপাল্লা প্রতীক এটা বাংলাদেশ স্বাধীনতার মানে পূর্ব থেকে এই দলের হয়ে আসছে। বাংলাদেশ স্বাধীনের আগেই কিন্তু জামাত ইসলামী ছিল এবং জামাত ইসলামের প্রতীক ছিল দাঁড়িপাল্লা। যেহেতু সেটা অনেক আগ থেকেই চলে আসছে, সুতরাং দাঁড়িপাল্লা তাদের একটা প্রতিষ্ঠিত প্রতীক, তাদেরকে দিতে কোনো আপত্তি নেই। এই ফুল কোর্ট রেফারেন্সের আদেশ গিয়েছে ইলেকশন কমিশনে, ইলেকশন কমিশন হয়তো বা তাদেরকে আবার সেই প্রতীক ফিরিয়ে দিবে। তো এই জন্য জাতীয় ফল বা জাতীয় ফুল এটা খুব গুরুত্বপূর্ণ কোনো বিষয় না। নির্বাচনের জন্য যদি একটা দল এটা চেয়ে থাকে তাহলে অবশ্যই সেটা ইলেকশন কমিশন বিবেচনা করবে দেওয়ার জন্য। এর আগে একটি দল এই প্রতীক চেয়েছিল, তারা পায়নি, আপনারা কি পাবেন আশা করছেন? এর আগে যেটা চেয়েছিল সেটার বিষয়ে আমি যেটা জেনেছি সেটা হলো ইলেকশন কমিশনের বিধিতে
নির্দিষ্ট অনেকগুলো মানে প্রতীক থাকে, তালিকা আছে, সেই তালিকা থাকে, সেখান থেকে বেছে নিতে হয়। তো সেই সময়ে হয়তো এই প্রতীক ছিল না বা আসলেই ছিল না। এখনকার তালিকায় আছে, তো এখনকার তালিকায় আছে। তো সেই জন্যই হলো আমরা মনে করি যে এটা আমাদের এনসিপিকে ইলেকশন কমিশন দিতে পারে। বিকল্প যে দুটি প্রতীক আপনারা চেয়েছেন, কলম এবং মোবাইল ফোন, দুটোর মধ্যে কোনটার গুরুত্ব বেশি, মানে প্রেফারেন্স হিসেবে কোনটা আগে আসবে? আপনি তো দেখেন যে তো কলম খুবই শক্তিশালী। আমরা তো জানি যে অসি অপেক্ষা মসি বা মসি অপেক্ষা মানে অসি অপেক্ষা মসি অধিকতর শক্তিশালী। তো সেই হিসেবে আমরা মনে করি কলমটা আরও বেশি গুরুত্বপূর্ণ হতে পারে যদি শাপলা আমরা না পাই। জি, জনাব রাকিব, জাতীয় ফুল শাপলা দলীয় প্রতীক হলে সমস্যা কি? উনি তো ব্যাখ্যা দিলেন এবং নজিরও আছে অন্যান্য জাতীয় প্রতীকের ক্ষেত্রে। জি, আপনাকে ধন্যবাদ। আমার সমালোচক এবং দর্শকদেরকে আমি শুভেচ্ছা জানাই। দেখুন, আপনি যে কথাটি বলছিলেন যে জাতীয় প্রতীক শাপলা, এখন দেখুন এটা কিন্তু জাতীয় প্রতীক, মানে জাতীয় ফুল, জাতীয় ফল, জাতীয় পশু বা জাতীয় কিছু, এটা কিন্তু আমাদের পুরো জাতিকে রিপ্রেজেন্ট করে। এবং একটা দেশের যখন আপনার একটা জাতিসত্তাকে পরিচয় বিশ্বের দরবারে যে তুলে ধরে, এই প্রতীকগুলো কিন্তু তুলে ধরে। হ্যাঁ, তো সে জায়গা থেকে ধরেন আমরা মনে করি যে এই একটি প্রতীককে যখন কোনো নির্দিষ্ট দলকে বা গোষ্ঠীকে দিয়ে দেওয়া হয় বা রাজনৈতিক সমর্থক পার্টিকে দেওয়া হয়, তাহলে এটা কন্ট্রাডিক্টরি করে ফেলে। জাতীয় পশু দিলে সমস্যা নাই, ফুল দিলে সমস্যা না, আমি সবগুলোর কথাই বলতেছি। আমি আমার যুক্তিকোণ থেকে সবগুলোই আমি কথা বলতেছি। এখানে কাউকে কোনো পার্টির হয়ে বলতেছি না, কারোর সুবিধা বা অসুবিধা বিবেচনা করে আমি বলতেছি না। কোনো জাতীয় প্রতীকে কাউকে দেওয়া উচিত না, এটা হচ্ছে আমার ফার্স্ট স্ট্যান্ড। আর সেকেন্ড স্ট্যান্ড হচ্ছে কি, ধরুন উনি যে কথাটি বলছে যে সেই সময়ে এই প্রত্যেকটি লিপিবদ্ধ ছিল না, শাপলার কথা বলছে উনি। আমি বলছি আপনাকে যে সেটা হচ্ছে কি, জাতীয় নাগরিক ঐক্য জনাব মাহমুদুর রহমান মান্নার নেতৃত্বাধীন যে রাজনৈতিক দলটি, তারা তখন জাতীয় প্রতীক শাপলা এবং জাতীয় পাখি দোয়েলকে তারা চায়। তো তখন তাদেরকে কারণ হিসেবে বলা হয়েছিল যে যেহেতু এগুলো দুটোই জাতীয় প্রতীক, একটি জাতীয় ফল, জাতীয় পাখি এবং আরেকটি হচ্ছে জাতীয় ফুল, তো সে কারণে এগুলো দেওয়া হবে না এবং পরবর্তীতে তাদেরকে আসলে কেটলি ধরে দেওয়া হয়। কেটলিটা আসলে ধরার জিনিস, তখন বাঘের উদাহরণ আনতে পারে না, আনতে পারে না। এখন কেটলিটা আসলে ধরার জিনিস, ওইটাকে ধরে দেওয়া হয় তাদেরকে। এখন এই মুহূর্তে আমি জানি না, এখন নিশ্চয়ই তাহলে কেটলি তাদের চয়েসে ছিল না, তো কেটলি তাদেরকে ধরে দেওয়া হয়। এখন আপনি যে বলছেন যে এনসিপি শাপলা, কলম এবং মোবাইল, এখন যদি এরকম হয়ে যায় যে কালকে ওদেরকে বুলডোজার ধরে দেওয়া হলো বা মিসাইল ধরে দেওয়া হলো, তাহলে জিনিসটা কেমন হবে? তো এখন ব্যাপারগুলো হচ্ছে কি, ধরুন আপনি ওই সময় যেহেতু এই যুক্তির কারণে তাদেরকে দেননি, এ সময় যদি তাদেরকে সেম যুক্তির কারণে তাদেরকে দিয়ে দেওয়া হয়, তাহলে নিশ্চয়ই এটা একটা প্রশ্নের তৈরি করবে। এবং এই যে এনসিপিকে যে মানুষের মুখে যে মানুষ বলছে যে এনসিপি হচ্ছে সরকারের একটি পৃষ্ঠপোষকতা দল বা সরকারের মেইন পাওয়ার পার্টি বা সরকারের ছায়া দল, তো সেক্ষেত্রে এই দাবি বা এই যুক্তিটি কিন্তু আরও বেশি পাকাপোক্ত হয়। তখন সেটি কিন্তু আসলে আমাদের জনগণের কাছে ইলেকশনের আগে জনগণের কাছে আরেকটি ভুল বার্তা যাবে, যে সেটা হচ্ছে কি এনসিপি আসলে এই ডক্টর ইউনূসের একটি দল। মানে একটি দলের জনপ্রিয়তা গ্রহণযোগ্যতার জন্য প্রতীক কি খুব বেশি গুরুত্বপূর্ণ? খুব গুরুত্বপূর্ণ না। আপনি যদি আমেরিকার প্রেসিডেন্ট আমেরিকার ইলেকশনে দেখেন, একটা হচ্ছে গাধা আর একটা হচ্ছে হাতি, তাই না? তো নিশ্চয় আমি তো কখনো এই প্রতীক নিতে চাবো না। এখন কিন্তু বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে আসলে প্রতীকের একটা মূল্যায়ন রয়েছে। আপনি যদি দেখেন, আমাদেরও যদি এখনো বিশেষ করে হাসিনার আমলে যখন স্থানীয় সরকার নির্বাচনগুলো যখন জাতীয় প্রতীকে করা হয়, তখন এটা কিন্তু অনেক বিতর্ক তৈরি হয়েছিল। এবং এখনও আমাদের যে ন্যাশনাল পার্লামেন্টারি যে ইলেকশনগুলো হয়, এটা একটা জোয়ার থাকে সবসময়। তো ধানের শীষ, নৌকা, লাঙ্গল, দাঁড়িপাল্লা, এই প্রতীকগুলো কিন্তু মানুষের মগজে গেঁথে গেছে। তো সেক্ষেত্রে এটা ডেফিনেটলি এটা একটা এক্সপেক্ট হিসেবে কাজ করবে। তবে আমি মনে করি যে যেহেতু জাতীয় নাগরিক ঐক্যকে সে সময়ে এই যুক্তির কারণে দেওয়া হয়নি, আমি মনে করি যে এই মুহূর্ত শাপলাও দেওয়া উচিত না, এবং যারা এই যেসব ধরনের জাতীয় প্রতীক নিয়ে রেখেছে তাদেরও প্রতীক অবিলম্ব পরিবর্তন করা উচিত। এখানে আমাদের দলের মানে একটা অবস্থান আছে, সেটা হলো একটা ভুল ভাবনা বা একটা ভুল মেসেজ যাচ্ছে সব জায়গায়। সেটা হলো শাপলা জাতীয় প্রতীক। শাপলা কিন্তু এককভাবে জাতীয় প্রতীক না। আমি জাতীয় প্রতীক জাতীয় ফুল বলছি, জাতীয় ফুলের কথা বলা হচ্ছে। জাতীয় ফুল ঠিক আছে, আজকে দেখলাম যে অনলাইনে ছড়াচ্ছে যে জাতীয় যে প্রতীক শাপলা, আসলে জাতীয় প্রতীক শাপলা না। শাপলার পাশে অনেক কিছু আছে, দুটো ধানের শীষ আছে, গমের শীষ, এটা ক্লিয়ার না। এখানে লেখা আছে, এর লেখা আছে পানিতে ভাসমান জাতীয় ফুল শাপলা এবং এর উভয় পাশে একটি করে ধানের শীষ। চূড়ায় পাট গাছের পরস্পরযুক্ত 3টি পাতা এবং পাতার উভয় পাশে 2টি করে। ওগুলো উপসর্গ, মূলটা তো এটা ব্যাখ্যা আছে, যেটা আমাদের মুদ্রাতে পয়সাতে টাকা। জাতীয় প্রতীক শাপলা না, এককভাবে শাপলা না, এটা একটা বিষয়। আর আমি তো আপনাকে বললামই সেটা হলো যে জাতীয় একটা বিষয়, জাতীয় যেমন হলো আপনার আছে কি বলে, আমি আগেই বললাম যেটা মানে বাঘ আছে আর কি। তো যেহেতু বাঘ আছে বা কাঁঠাল আছে, তো সুতরাং জাতীয় ফল, জাতীয় পশু যদি আপনার প্রতীক থাকতে পারে, তো জাতীয় ফুল হতে তো কোনো সমস্যা নেই। নির্বাচনী প্রচারে মার্কার তাৎপর্য নানাভাবে তুলে ধরা হয় এর বৈশিষ্ট্য নিয়ে। নৌকা, ধানের শীষ, নাঙ্গল প্রত্যেকটাকেই আমরা অনেকভাবে তুলে ধরতে দেখেছি। সেগুলো কি খুব বেশি বার্তা দেয় জনগণকে আকৃষ্ট করার জন্য?
একটা নাকি দলের আদর্শ, নীতি, উদ্দেশ্য, লক্ষ্য এগুলো বেশি গুরুত্বপূর্ণ? মানে আদর্শ, লক্ষ্য, উদ্দেশ্য খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু প্রতীকও মানুষের কাছে গ্রহণযোগ্য একটা বিষয় হতে পারে। এখন আপনি দেখেন এমন একটা প্রতীক নিয়ে গেলাম যে মানুষজন হাসতেছে, আপনি দেখেন যে অনেকে কিন্তু ট্রোলও করতেছে। গত ইলেকশনে আপনি দেখবেন যে ট্রাক নিয়ে কিন্তু অনেক ট্রোল হয়েছিল, অনেকে জিতে এসেছে। হ্যাঁ, অনেক জিতে আসছে, সেটা তো আমরা স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে গত ইলেকশনে জিতে আসছে, এইটা আমরা মানে কোনো উদাহরণ দিতে চাই না, কারণ গত ইলেকশনে হলো কে কিভাবে জিতছে আমরা সবাই জানি সেটা। সুতরাং সেই রাতের ভোটের যে কমিশনার তিনি গ্রেপ্তার হয়েছেন, এখন এগুলো সব বেরিয়ে আসতেছে কিভাবে জিতে আসছে। তখন প্রতীক কোনো ম্যাটার ছিল না, ম্যাটার হলো যে দলীয়ভাবে যদি সিদ্ধান্ত শেখ হাসিনা দিতেন যে অমুক অমুকে হবে বা অমুক কয়টা সিট পাবে, তাহলে সেটা মার্কা কোনো গুরুত্বপূর্ণ বিষয় ছিল না। জি, কিন্তু একটা দলের জন্য মার্কা খুবই একটা ভাইটাল ফ্যাক্ট। নিশ্চয়ই। ডাক্তার রাকিব, সাবেক 3 প্রধান নির্বাচন কমিশনার সহ 24 জনকে আসামি করে বিএনপির মামলার পরে একজন সাবেক প্রধান নির্বাচন কমিশনার জনাব নুরুল হুদাকে গ্রেপ্তার করা হচ্ছে। তার আগে আমরা জানি যে খবর বেরিয়েছে এর মধ্যে যে যুবদল তাকে ধরে জুতার মালা পরিয়ে রাস্তায় অপমান করেছে। আমরা তো আইনের শাসন, ন্যায় বিচার এগুলোই চাই এবং সেগুলো প্রতিষ্ঠিত হোক। গণঅভ্যুত্থানের পরে অনেক কিছু হয়েছে বেআইনি, এখনও যদি এগুলো চলে এবং বিএনপির মতো একটি বড় দলের কোনো একটি অঙ্গ সংগঠন এরকম তৎপরতা চালায়, তাহলে এই যে মব কালচার নিয়ে আমরা এত কথা বলি, সেটি কি আরও উৎসাহিত করে না? জি, আপনাকে ধন্যবাদ। দেখুন, আসলে যে কোনো ধরনের মবক্রেসি আসলে আমরা কেউ চাই না। আমরা একজন ধরেন দেশের সুনাগরিক বলি বা সচেতন নাগরিক বলি, আমাদের পক্ষ থেকে চাওয়া হচ্ছে কি আমাদের রাষ্ট্র একটি তার মানে অধিকার নিশ্চিত করবে, মানে সুশাসন নিশ্চিত করবে। যে লোকটি ধরুন মানে 100টি মার্ডার কেসের আসামি, তারও কিন্তু ইনসাফের ভিত্তিতে ন্যায় বিচার পাওয়ার যৌক্তিকতা রয়েছে, অধিকার রয়েছে। ইভেন সেটা শেখ হাসিনার ক্ষেত্রেও তাই না? কিন্তু ব্যাপারগুলো হচ্ছে ধরুন মানে এই যে আপনি যে প্রধান ইসির কথা বলছেন, প্রধান নির্বাচন কমিশনার, কিংবা ধরেন ওই সময়ে এই 3টি ইলেকশনে যারা শুধু ডিসি ছিলেন, অন্যান্য সময় যারা নির্বাচন কমিশনার ছিলেন, যারা ডিসি ছিলেন, যারা এসপি ছিলেন, যারা অন্যান্য অফিসিয়াল কর্মকর্তা ছিলেন, তাদেরকেও আসলে কিন্তু ধরেন এই দোষে তারা মানে সাব্যস্ত, এটা কিন্তু মানে একেবারে ঠিক। কিন্তু ব্যাপারগুলো হচ্ছে ধরুন মানুষের মধ্যে যে একটা ক্রোধ, রাগ, যে আক্রোশটা, সেই আক্রোশটা আসলে সবাই আসলে নিয়ন্ত্রণ করতে পারে না। 10 মাস কি সেটা স্তীমিত ছিল অন্তত নির্বাচন কমিশনের ক্ষেত্রে? না, মানে ব্যাপারগুলো হচ্ছে কি ধরুন এখন এটা হয়েছে কখন আপনি দেখেন, আপনি যদি দেখেন এটা কিন্তু ধরেন সম্ভবত বিএনপি মানে মামলাটা করেছিল অফিসিয়ালি মামলা করার পরে তখন সরকারের উপর একটি চাপ তৈরি হলো যে মামলাটি আসলে সরকারই করা উচিত ছিল। মানে যখন 5ই আগস্ট পরবর্তী সময়ে ঘটার পরে 8ই আগস্ট যখন সরকার আপনার দায়িত্ব গ্রহণ করে, তো আমি মনে করি যে 1 মাসের মধ্যেই তখন এই ধরনের যারা রয়েছে, যারা এই ধরনের কাজে নিযুক্ত রয়েছে, কারণ হচ্ছে দেখুন আপনার মানে সবাই একটা কথা বলে, প্রচলিত একটা কথা রয়েছে যে সেটা হচ্ছে কি তারা সরকারের কথা শুনতে বাধ্য, কিন্তু সরকারের মানে আপনি যদি আইন মানেন কিন্তু আপনি কোনো অবিচার বা বেনিয়ম বা অনিয়মের কথা শুনতে কিন্তু আমি বাধ্য না। তো সেক্ষেত্রে তারা কিন্তু এই 3টি ইলেকশনে পার পাওয়ার জন্য তারা কিন্তু একটি মানে ক্যাটালিস্ট হিসেবে কাজ করেছে। সুতরাং তারা কিন্তু বিচারের মানে দোষী সাব্যস্ত হওয়ার দাবি রাখে। তো সে জায়গা থেকে ধরুন সরকার এটা কেন মামলা করেনি বা সরকার কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি, এটা সরকার অবশ্যই জবাবদিহি করতে হবে সরকারকে। তো যখন বিএনপি মামলা করলো, এখন হচ্ছে সরকার একটু টনক নড়লো, এখন ধরুন মানে একটু গ্রেপ্তার করতে গেল, তখন হচ্ছে কি আসলে পরিস্থিতি তৈরি হলো এবং এটা খুবই অনাকাঙ্ক্ষিত ঘটনা। জনাব উজাইদুল ইসলাম শাহীন, বিগত সরকারের সময় যত অপকর্ম হয়েছে এবং নির্বাচনের নামে যত সব অপরাধ হয়েছে, প্রহসন হয়েছে, তার জন্য অনেকবার আলোচনা শুনেছি আমরা যে কেন সাবেক নির্বাচন কমিশনগুলোকে ধরা হচ্ছে না। সেই কমিশনের প্রধান থেকে শুরু করে অন্যান্য সদস্য এবং তার সাথে সংশ্লিষ্ট সকল ব্যক্তি যারা এসব প্রহসনের নির্বাচনের সাথে জড়িত এবং তার জন্য দায়ী। এবং এই খবর অনেকবারই বেরিয়েছে গণমাধ্যমে যে তাদেরকে ধরাছোঁয়ার বাইরে রাখা হচ্ছে। আপনার দল প্রথম বর্তমান নির্বাচন কমিশনের পুনর্গঠন চেয়েছে, এখনও চাচ্ছে, আজকেও চেয়েছে। এখন এসে বিএনপি সেই বিষয়টাতে যুক্ত হলো, তারা 3 কমিশনার সহ 24 জনের বিরুদ্ধে মামলা করলো, তার বিরুদ্ধে ধরলো। মানে এটা কি নির্বাচন কমিশন নিয়ে আপনাদের অবস্থানের একটা পাল্টা ব্যবস্থা? আসলে আপনি খুবই একটা গুরুত্বপূর্ণ যৌক্তিক প্রশ্ন করেছেন। ইলেকশন কমিশনের যে কয়টা আইন এখন আছে বর্তমানে, আমি সবগুলো আইন ফটোকপি করে প্রিন্ট করে বাধাই করেছি, আমার কাছে আছে। আমি আজকে প্রশ্ন আসবে জানলে আমি নিয়ে আসতাম। ইলেকশন কমিশনের এই আইনে কোথাও ইলেকশন কমিশনার বা সিইসি যারা ছিলেন তাদের জবাবদিহিতার কোনো প্রশ্ন নেই, কোনো বিষয় নেই যে একজন সিইসি বা একজন ইসি যদি কারচুপি নির্বাচন করে তাহলে তার বিচার কী হবে, তার জবাবদিহিতা কোথায় থাকবে? আইনে ব্যবস্থা না থাকলে কীভাবে তাদের বিচার? আমি বলছি তো কোনো আইন এখন পর্যন্ত নাই। তা আমরা সেখানে বলছি যে ইলেকশন কমিশন যখন ইলেকশন একটা শেষ করার পরবর্তীতে
ইলেকশন কমিশনারগণ সার্টিফিকেট দিবেন, সার্টিফিকেট দিয়ে বলবেন যে হ্যাঁ এই ইলেকশনটা জবাবদিহিতামূলক হয়েছে, ইলেকশনটা মানে ফ্রি অ্যান্ড ফেয়ার হয়েছে। তো যদি সেটা না থাকে তাহলে এই ইলেকশন কমিশনকে আপনি লায়াবল করার কোনো সুযোগ নেই। এবং আমরা নতুন করে আইন সংশোধনের কথা বলেছি, তখন বর্তমান প্রধান নির্বাচন কমিশনার বলছেন যে আমরা এই বিষয়ে চিন্তাভাবনা করতেছি যে কীভাবে জবাবদিহিতার আওতায় নিয়ে আসা যায়। এখন তাকে যেভাবে অ্যারেস্ট করা হয়েছে, আমি জানি না যে আজকে যে মামলাটা হয়েছে কোন মামলা হয়েছে। আমার ধারণা সম্ভবত এখানে প্রতারণার মামলা করা হয়েছে, দণ্ডবিধির 406, 420 হয়তো এই মামলা করা হয়েছে এবং সেই মামলার কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু ইলেকশন কমিশনের সুনির্দিষ্ট যে আইনগুলো রয়েছে তার মধ্যে সংস্কার করে, আমাদের প্রস্তাবনা ছিল সংস্কার করে এমন ক্লোজ নিয়ে আসা বা এমন ধারা নিয়ে আসা যার মাধ্যমে বর্তমানে ইলেকশন কমিশন যদি কারচুপির কোনো নির্বাচন করে থাকে তাহলে পরবর্তীতে যেন তাকে আইনের আওতায় নিয়ে আসা হয়। মানে আপনাদের সংস্কার প্রস্তাবের কথা বলছেন? হ্যাঁ, এখানে আমাদের যে মামলাটি হচ্ছে সেখানে অভিযোগটা হচ্ছে প্রহসনের নির্বাচন। হয়তো মামলার বিস্তারিত দেখলে আমরা আরো মামলার এজাহার দেখলে এটা বোঝা যাবে, বাট এজাহারের মূল গুরুত্বপূর্ণ বিষয় হলো ধারা, কোন ধারায় হয়েছে। আমার ধারণা করে বলছি যে 406, 420 অফ পেনাল কোড এই ধারায় এবং সাথে আরও সংশ্লিষ্ট ধারা হতে পারে, তো এর বাইরে হওয়ার কথা না, কোনো সুযোগ নেই। আর ইলেকশন কমিশনের সেই ধারায় কি শুধু নির্বাচন কমিশনাররা অভিযুক্ত হবেন নাকি পুরো প্রক্রিয়া যারা যুক্ত বাকিরাও? এখানে পুরো প্রক্রিয়ায় যুক্ত হওয়ার সুযোগ আছে। যেমন আজকে আমি মামলা করলাম শুধু একজন ইলেকশন কমিশনারের বিরুদ্ধে, যখন ইনভেস্টিগেশন হবে, ইনভেস্টিগেশনের সময় ওই ইলেকশন কমিশনে যে কয়জন ছিলেন, ইভেন ইলেকশন কমিশনে যারা সচিব ছিলেন, আপনি দেখেন যে গত 2-3টা ইলেকশনের সময় ইলেকশন কমিশনের সচিব, বিশেষ করে একজনের নাম আমি বলতেই হয়, হেলাল উদ্দিন সাহেব, যেভাবে দম্ভ ভরে এসে কারচুপি নির্বাচন করে তার বৈধতা দেওয়ার কথা মিডিয়ায় প্রকাশ করতেন, তো সেই সব ব্যক্তিকেও এই মামলায় নিয়ে আসা সম্ভব। যদি এজাহারের নাম নাও থাকে, তদন্তের মাধ্যমে যদি প্রকাশ পায় যে তিনিও জড়িত ছিলেন, তাহলে শুধু তিনি না, সারা বাংলাদেশে যারা ডিসি ছিলেন, যারা এসপি ছিলেন, যারা গোয়েন্দা কর্মকর্তা ছিলেন, যদি তারা জড়িত হয়ে থাকেন, যারা প্রত্যেকটা জেলায় ইলেকশন কমিশনের দায়িত্বে ছিলেন, সকল ব্যক্তিকে এই মামলায় নিয়ে আসা সম্ভব। ডাক্তার রাকিব, প্রধান নির্বাচন কমিশনার থেকে শুরু করে তিনি একদম ইউএনও, টিএনও, ডিসি ওই পর্যন্ত গেছেন, সবাইকে যদি আমরা বিচারের আওতায়, মামলার আওতায় নিয়ে আসি তাহলে তো প্রশাসনই থাকবে না, আমরা আগে পরে নির্বাচন কিভাবে করব? না, এটা একটা ভালো প্রশ্ন করেছেন যে সবাই আসলে ধরুন মানে ঢালাওভাবে যদি সবাইকে আপনি যদি মানে অভিযুক্ত করে ফেলেন তাহলে আসলে তো লোক খুঁজে পাবেন না। কারণ ব্যাপারগুলো হচ্ছিল ধরুন হাসিনার আমলে তো আসলে সবাই হাসিনা ছিল, সবাই আওয়ামী লীগ ছিল, এখন আবার সব হয়ে গেছে মানে হাসিনার বিরোধী। তো এখন এই জাতীয় ক্ষেত্রে হচ্ছে ধরুন আপনি এটা মানে ইনভেস্টিগেশন করাটা খুব টাফ, কে আসলে সত্যিকারে জড়িত, কে জড়িত না। হ্যাঁ, তো এখানে আসলে কি কার মাত্রাটা কতটুকু, বা যেটা বললো যে কার মাত্রাটা কতটুকু সেই বিবেচনা করে আসলে কয়েকজনকে আসলে মানে কয়েকটা জন বা কয়েক গোষ্ঠীকে আসলে আপনি বিচারতা আনতে পারেন, যাতে এটা একটা ভবিষ্যতের জন্য, ভবিষ্যতে ফেসিবাদ তৈরির কারখানা হিসেবে, ফেসিবাদ তৈরির মেশিন হিসেবে এটা একটা দৃষ্টান্তমূলক হতে পারে আমাদের সোসাইটির জন্য। এটা আমার মনে হয় যে একটা নির্বাচন কমিশনের নিজস্ব জনবল খুব কম, সেই কারণে প্রশাসনের উপর নির্ভর করতে হয় একদম তৃণমূল পর্যন্ত। এই যে সংস্কার প্রক্রিয়া, আপনারা বর্তমান কমিশন পুনর্গঠনের কথা বলছেন এবং পুরো নির্বাচন ব্যবস্থার জন্য অনেক রকমের সংস্কার প্রস্তাব দিয়েছেন। নির্বাচন কমিশন স্বয়ংসম্পূর্ণ এবং স্বাধীন হবে, তৃণমূল পর্যন্ত তার জনবল থাকবে, এই আলোচনা আমরা শুনছি না কেন? এই আলোচনা আমাদের মধ্যে থেকে দেওয়া হয়েছে, বাট সব মানে শুধু হাইলাইটেড বিষয়গুলো আসে, তো যে কারণে সবগুলো আসে না এখানে। কিন্তু আমরা মনে করি যে ইলেকশন কমিশনকে স্বাধীন করতে হলে অবশ্যই তার জনবল বাড়াতে হবে, এখানে স্থায়ী নিয়োগ দিতে হবে। আপনি ডেপুটেশনে নিয়ে আসেন, সে আজকে এখানে ভালো পারফরমেন্স মানে যদি তার অবস্থান দেখাতে পারে, একজন মানে ম্যাজিস্ট্রেট যারা মানে অ্যাডমিন ক্যাডার থেকে আসে অথবা অন্য ক্যাডার থেকে আসে, তারা যদি ভালো এখানে একটা অবস্থান তৈরি করতে পারে, তাহলে তাকে এখান থেকে আবার নিয়ে প্রাইস পোস্টিং দেওয়া হয়। সুতরাং আমরা বলেছি যে ইলেকশন কমিশনের জনবল ইলেকশন কমিশনেই থাকবে বা এখানেই নিয়োগ হতে হবে, যাতে তার এখান থেকে কোনো অন্য কোথাও গিয়ে যেন প্রাইস পোস্টিং পাওয়ার সুযোগ না থাকে। বর্তমান কমিশন আপনাদের অনেক প্রস্তাবের সাথে দ্বিমত করেছে, এটা কি এই কারণে যে ওইসব সংস্কার হলে পরে, আইন সংশোধন হলে পরে তারাও ভবিষ্যতে বিচারের আওতায় আসতে পারে সেই ভয়ে? অবশ্যই, এখানে তো অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়, আপনি যদি আমার জবাবদিহিতা যদি না থাকে একটা কমিশনের, তাহলে এই কমিশন কারচুপি নির্বাচন করবে, কোনো বিচার হবে না, আবার করবে এবং সেখানেই বহাল থাকবে, তাহলে তো সেটা হতে পারে না। এই জন্য আমরা বাংলাদেশের রাষ্ট্রের যে মৌলিক কাঠামো, সব জায়গায় যে সংস্কার হওয়া উচিত সেগুলো আমরা চেয়েছি, যে পরবর্তীতে যে মানে যেন মানে দানব হতে না পারে, ফেসিস্ট হতে না পারে, সবগুলা হোলগুলো আমরা বন্ধ করে দিতে চাই। এই জন্য আমরা সুনির্দিষ্টভাবে এই প্রস্তাবগুলো করেছিলাম। জি ডাক্তার রাকিব, বিরতিতে যাওয়ার আগে সবশেষে আপনার কাছে শুনবো যে বিএনপির একটি অন্যতম গুরুত্বের জায়গা হচ্ছে, অনেক সংস্কারের সাথে তারা আছে, একমত দ্বিমত যাই হোক না কেন, কিন্তু নির্বাচনের আগে নির্বাচন সংক্রান্ত
সংস্কারগুলো তারা বেশি করে করতে চায়। কিন্তু পুরনো আইনে এই কমিশন হয়েছে, পুরনো আইনে এই কমিশন চলছে, পুরনো আইনেই হয়তো ফেব্রুয়ারি, এপ্রিল, জুন যখনই হয় নির্বাচন তখনই হবে। আপনি বিধিবিধানগুলো করলেন, সবাই একমত হলেন, এগুলো তো আগামী সংসদে পাশ হয়ে আইন পরিবর্তন হয়ে তারপরে কার্যকর হবে। তার আগে এই নির্বাচনটি তো আগের ব্যবস্থাই হয়ে যাবে। তাতে করে কি খুব ভালো ফলাফল আমরা পাবো আগের চেয়ে? আচ্ছা, এখন হচ্ছে কি ধরুন নতুন একটি যে মানে নির্বাচন কমিশন যে গঠন হয়েছে সেটি কিন্তু 5 আগস্টের পরেই। এখন ধরুন আবার কিন্তু এনসিপি বা জামাত বলছে যে এটা আবার তারা সংস্কার চায় বা পরিবর্তন চায়। এখন ব্যাপারটা হচ্ছে কি, এবং এই কমিশনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ এনেছেন ওনারা। আচ্ছা, এখন পক্ষপাতের বিরুদ্ধে অভিযোগ আনছেন, এটা গঠন হয়েছে 5 আগস্টের পরে। এটা তো আর আপনি ধরেন যারা গঠন করেছে তারা তো নিশ্চয়ই 5 আগস্টের আগে স্বৈরাচারের দোষর কেউ না। এখন ব্যাপারটা হচ্ছে কি, তার অনেকে বলছে তারা নাকি সক্ষম না। এখন ব্যাপারটা হচ্ছে ধরুন একটি নির্বাচন কমিশন সে সক্ষম কি না সেটার জন্য তাকে তো কিছু টেস্টিং পরীক্ষা পাশ করে আসতে হবে। এখন আপনি তার অধীনে কোনো ধরনের ইলেকশন হয়নি, কোনো ধরনের মানে তাকে পরীক্ষা উত্তরিতে হয়নি, তাহলে আপনি কে বুঝবো যে সে সক্ষম কি সক্ষম না? এক্ষেত্রে আমি আপনাকে বলি, যখনই যে কোনো নির্বাচনের ক্ষেত্রে যখন একটি নতুন ইসি বা সিইসি গঠন হয় তখন তার অধীনে কিছু পাইলটিং টেস্ট হয় তার সক্ষমতা বোঝার জন্য। তো সেক্ষেত্রে তো ওনারা স্থানীয় সরকারটা করতে চায় পরীক্ষা। না, সেক্ষেত্রে আমি পুরো স্থানীয় সরকারের কথা বলতেছি না, সেটা বললাম আমি ওনারা এবং জামাত ইসলামী স্থানীয় সরকার চায় ওই পরীক্ষার জন্য। মানে এসিড টেস্ট হয়ে গেছে। না, আমি আপনাকে বলি সেক্ষেত্রে হবে কি আপনাকে আমি বলি, ধরুন হচ্ছে কি আমি আপনাকে একটু আপনার সাথে যোগ করতে চাই। সেটা হচ্ছে কি, ধরুন জামাত কিন্তু আবার নতুন করে বলা শুরু করছে যে তারা স্থানীয় সরকার নির্বাচন চায়। এখন আপনি আমাদের স্থানীয় সরকারের কাঠামো এবং তারা আরেকটা কথা বলেছে, সেটা হচ্ছে তারা বলছে যে অন্তর্বর্তীকালে সরকারের অধীনে তারা স্থানীয় সরকার নির্বাচন চায়। এবং এটা তার একটা ভাওতাবাজি কারণ আমি আপনাকে বলি, ধরুন হচ্ছে কি আমাদের স্থানীয় সরকার কাঠামো যদি আপনি দেখেন, আমাদের ইউনিয়ন সংখ্যা 4578, আমাদের উপজেলা সংখ্যা 495, আমাদের পৌরসভা 330, সিটি কর্পোরেশন 13 এবং জেলা পরিষদ 64। এখন এই পুরো সাইকেল যদি আপনি করতে চান ধাপে ধাপে, তাহলে মিনিমাম 2 বছর সময় লেগে যাবে। এখন তার মানে কি আপনার অন্তর্বর্তীকালীন সরকারকে 2 বছর থাকবে? এটা তো কখনো হতে পারে না। ধরুন হচ্ছে কি, ধরুন আমাদের মেজর ক্রাইসিস হচ্ছে একটা জাতীয় নির্বাচনের ইস্যু। এখন আপনি যে বলছেন যে পাইলটিং টেস্টটা হয়ে যাবে, টেস্টের ক্ষেত্রে আপনি এক্ষেত্রে এটা করা যেতে পারে, এটা সব জায়গায় হয়, সব দেশে হয়। সেক্ষেত্রে আপনি এটা করতে পারেন যে আপনি কিছু র্যান্ডম স্যাম্পলিংয়ের মাধ্যমে ধরুন 2টা সিটি কর্পোরেশন করলেন, 2টা পৌরসভা করলেন, 2টা উপজেলা করলেন, এইভাবে করলে তার মোটা দাগ একটা বোঝা যাবে। আরেকটা জিনিস হচ্ছে কি, আপনি যদি সব সাইকেলটা একসাথে করতে চান তাহলে হচ্ছে কি, এমনিতেই ধরুন আমাদের পুলিশ প্রশাসনের কনফিডেন্সটা ওইভাবে নেই, কিছুটা কনফিডেন্স ওরা গ্রো আপ করেছে কিন্তু ওই লেভেলে নেই। এখন আপনি এটা করতে গেলে তখন আবার এই ধাক্কাটা আবার ভেঙে যাবে ওরা, যেটা আমাদের মূল মেজর যে মেন ইলেকশনটা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সেটাতে আমাদের ইফেক্ট পড়বে। তো আমরা সেটা চাই না। আমরা আপাতত চাই যে এই ধরনের পাইলটিং টেস্টিংয়ের মাধ্যমে এখানে আপনি শক্তিশালী করতে পারেন, পরীক্ষা নিরীক্ষা করতে পারেন, যোগ বিয়োগ এডিশন করতে পারেন, করে আপনি একটা শক্তিশালী করে আমাদের একটা নির্বাচন যাতে সুন্দরভাবে উপহার হয়, সুষ্ঠু, নিরপেক্ষ এবং পার্টিসিপেটিভ ইলেকশন যাতে হয় এবং গ্রহণযোগ্য, যাতে সারা বিশ্বের কাছে যাতে গ্রহণযোগ্য ইলেকশন হয়, যেটা ডক্টর ইউনূস বলেছেন যে এবার ইলেকশন হবে সবচেয়ে গ্রহণযোগ্য বাংলাদেশের ইতিহাসে। আমরা যেন সেই প্রত্যাশা করি এবং সেটা যেন হয়। সেই লক্ষণকে আমরা দেখছি। সেই লক্ষণ এখন পর্যন্ত দেখা যাচ্ছে না। ইলেকশন হবে কিনা সেই লক্ষণ আমি এখন দেখতে পাচ্ছি না। এবং আমি ইলেকশন নিয়ে আমি পরে এসে আপনার কাছে আমরা এটা জানবো যে ফেব্রুয়ারিতে হতে পারে যদি এটা হয়। তার আগে এপ্রিলের ঘোষণা আছে, জুন পর্যন্ত সময়সীমার কথাও আমরা অনেকদিন ধরে শুনে আসছি। নির্বাচনের অনিশ্চয়তা নিয়ে অনেক কথা আছে। বিশেষ করে লন্ডন বৈঠকের পর থেকে আবার সেই আলোচনা নতুন করে আসছে। লন্ডন বৈঠকের ফলাফল আমরা প্রকাশ্যে কিছুটা জানি, যৌথ বিবৃতির মাধ্যমে জানি, ভিতরে হয়তো আরও অনেক কিছু হয়েছে, অনেক কিছু আমরা জানি না। সেগুলো নিয়ে একটু আলোচনা করবো। তার আগে একটা ছোট্ট বিরতি নিচ্ছে, আশা করছি ফিরে এসে আপনাদের সাথে পাবো। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। আপনারা দেখছেন প্রশ্নগুলো সহজ গ্লোবাল টেলিভিশনে। আমাদের আজকের অতিথি ডাক্তার রাকিব আল হাসান এবং জনাব মুজাহিদুল ইসলাম শাহিন, এনসিসির যুগ্ম আহ্বায়ক। আর ডাক্তার রাকিব হচ্ছেন ইউথ লিডার এবং রাজনীতি বিশ্লেষক। বিরতির আগে যেমনটা বলছিলাম, লন্ডন বৈঠকের পরবর্তী যে প্রভাব, নির্বাচন কখন হবে এবং জাতীয় ঐক্যমত তৈরির যে চেষ্টা হচ্ছে মৌলিক সংস্কারগুলোর বিষয়ে, সেটি নিয়ে অনেক আলোচনা হয়েছে, আমরাও করেছি। তারপরও আপনি কি মনে করেন যে মৌলিক সংস্কারগুলো নিয়ে যে প্রক্রিয়া চলছিল লন্ডন বৈঠকের পরে, সেই প্রক্রিয়াতে বড় ধরনের কোনো প্রভাব পড়েছে? বড় ধরনের মানে বিভক্তি বা পক্ষ বিপক্ষ তৈরি হয়ে গেছে? আপনার আগের একটা মানে এখানে প্রশ্ন ছিল, আমি ওখানে একটু আসি যে বর্তমান ইলেকশন কমিশনে আমরা সংস্কার চেয়েছিলাম, আমরা কেন চেয়েছিলাম? আপনি দেখেন ইশরাক হোসেনের মামলায় ইলেকশন কমিশন পার্টি হওয়ার পরেও ইলেকশন কমিশন এখানে কন্টেস্ট করেনি। শেষ পর্যন্ত হাইকোর্টে রিট করা হলো। হাইকোর্টে রিটে আপিল করাটা কি বাধ্যতামূলক? অবশ্যই। যখন যেখানে একটা মানে প্রতারণার অ্যালিগেশন আছে, যেখানে অ্যালিগেশন অফ ফ্রড আছে, সেখানে ইলেকশন কমিশন পার্টি থাকার পরেও তার তো উচিত ছিল সেখানে গিয়ে বলা। মানে আপিল করা, ট্রাইব্যুনালে আপিল করা কি ইলেকশন কমিশনকে চ্যালেঞ্জ করা? ইলেকশন কমিশনের দায়িত্ব
কারণ ওই ইশরাক হোসেনের মামলায় তিনি যে মামলা করছেন সেখানে ইলেকশন কমিশন বিবাদী ছিলেন। তো বিবাদীর দায়িত্ব হলো যে এই মামলাটায় যদি কোনো ফ্রড হয়ে থাকে, যদি কোনো অন্যায় অন্যায্য বিষয় হয়ে থাকে, তাহলে তার বিরুদ্ধে আপিল করা। যেখানে হলো আপনি দেখেন, যেখানে ওই ইলেকশনের সমস্ত মেয়র এবং হলো কাউন্সিলরদের পদ শেষ হয়ে গেছে, অব্যাহতি হয়ে গেছে, সেই ইলেকশনে এসে আবার কি করে একজন মেয়র হতে পারে? তাছাড়াও চট্টগ্রামে হয়েছে, ওটা চ্যালেঞ্জ করেনি, আনচ্যালেঞ্জ ছিল। কিন্তু তাই বলে যে এটা চ্যালেঞ্জ করা যাবে না, বিষয়টা এরকম না। এবং এখানে চ্যালেঞ্জ করার পরে দেখানো হয়েছে মামলার পরতে একটা অনৈতিকতা, এখানে প্রতারণার আশ্রয় নেওয়া হয়েছে। মামলা করছেন ইশরাক হোসেন সাহেব, আপনার 30 দিনের মধ্যে তার আর্জি সংশোধন করতে হয়। উনি মামলা করে বলছেন যে এই ভোটটা অবৈধ ভোট হয়েছে, এই ভোট বাতিল করতে হবে। 4.5 বছর পরে এসে তিনি কি বললেন যে আমার আগের প্রেয়ারটা ঠিক ছিল না, সুতরাং এটা যুক্ত করেছেন, আমি সংশোধন করতে চাই, সংশোধন করে তাকে মেয়র ঘোষণা করার জন্য আবেদন করা। ইলেকশন কমিশনের আইনে সুনির্দিষ্টভাবে বলা আছে, যদি কোনো ব্যক্তি তার প্রেয়ার অ্যামেন্ড করতে চায় সেটা মামলা ফাইলিংয়ের 30 দিনের মধ্যে করতে হবে। বাট তিনি করছেন 4.5 বছর পরে। সংশোধনের জন্য কি সময়সীমা? হ্যাঁ, সময়সীমা দেওয়া আছে, 30 দিনের সময়সীমা দেওয়া আছে। তো আপনি সেখানে 4.5 বছর পরে এসে আপনি সেখানে সংশোধন করলেন। এরপরে ইলেকশন পিটিশনে প্রত্যেক প্রার্থীকে গিয়ে হলফনামা দিয়ে সংশোধন করতে হয়। বাট ইশরাক হোসেনের মামলায় গিয়ে একজন রাজীব ব্যাপারী, বাড়ি বরিশাল, লেখা আছে আমি এই মামলার বাদী তদবিরকার, তিনি এসে বলছেন যে আমি এই মামলার এই প্রেয়ার সংশোধন করতে চাই। ইশরাক হোসেনকে যে মেয়র ঘোষণা করতে হবে সেই প্রেয়ার সংশোধন করতেছেন রাজীব ব্যাপারী, কোর্ট সেটা দিয়ে দিচ্ছেন। মানে এই ত্রুটিগুলো কি আদালত লক্ষ্য করে নাই? আদালত হয় লক্ষ্য করে নাই, অথবা ইন্টেনশনালি সে এটা ইগনোর করেছে। এই ব্যাপারগুলো হওয়ার একজন আইনজীবী, এটা কি আদালতের, এখানে আদালতের ডিফল্ট বলা যায়, এখানে আদালতের প্রতারণা আছে। আমরা তো বলেছি যে এই বিচারকের বিরুদ্ধে ইনভেস্টিগেশন হওয়া উচিত, যে বিচারক এটা কি করে এটা করলেন। এরপরে মামলার আর্জিতে সাক্ষী হলো 11 জন। আর্জিতে বর্ণিত সাক্ষীর একজনকেও সাক্ষ্য হিসেবে এখানে নিয়ে আসা হয় নাই, ফার্দার অন্য ব্যক্তিদের নিয়ে আসা হয়েছে। এরপরে আপনি দেখেন একটা অ্যাপ্লিকেশন দিয়ে বলা হইলো যে ইশরাক হোসেন সাহেব রাজনৈতিক কারণে ব্যস্ত এবং অসুস্থ, তিনি কোর্টে এসে সাক্ষ্য দিতে পারছেন না। কোর্ট হলো ঢাকা জজ কোর্ট, যেটা তিনি কোর্টে সাক্ষ্য দিতে পারছেন না। কোথায় সাক্ষ্য হবে? সাক্ষ্য হয়েছে ঢাকা আইনজীবী সমিতি ভবনে। তো ঢাকা আইনজীবী সমিতি ভবনে যদি সাক্ষ্য যেতে পারেন আপনি, তাহলে এখান থেকে 1 মিনিটের দূরত্ব কোর্ট আপনি যেতে পারবেন না। এবং সেখানে 8 জন না 9 জন সাক্ষীর সাক্ষ্য হয়েছে 46 পাতা। 46 পাতা যিনি লিখছেন, কমিশন করে লেখা হয়েছে। সেই সাক্ষ্যের মধ্যে ইশরাক হোসেনের যে স্বাক্ষর আছে সেটা বাংলায় দেয়া। সমস্ত জায়গায় ইশরাক হোসেনের স্বাক্ষর ইংলিশে খুব সুন্দর হাতের লেখা, এবং তিনি সাক্ষীর যে স্বাক্ষর দিয়েছেন সেটা বাংলায় এবং একজন অশিক্ষিত ব্যক্তির স্বাক্ষরের মতো। আপনার সুপ্রিম কোর্টে এসেও ট্রাইব্যুনালের এই ত্রুটিগুলো নিশ্চয়ই উচ্চ আদালতে তুলে ধরা হয়েছে। উচ্চ আদালতে তুলে ধরার তো সুযোগই ছিল না, কারণ ইলেকশন কমিশনের উচিত ছিল এই বিষয়গুলো দেখে তার বিরুদ্ধে আপিল করা। আপিলের ট্রাইব্যুনালে ইলেকশন কমিশন গেলেন না, তিনি নিম্ন ওই যেই আপনার ট্রাইব্যুনাল আছে, ইলেকশন ট্রাইব্যুনাল, ওইটার রায়ের প্রেক্ষিতে তিনি তার গেজেট করে দিলেন। সুতরাং এখানে তো নিরপেক্ষতা হারিয়েছে। পরবর্তীতে একজন ব্যক্তি বা কয়েকজন ব্যক্তি গেলেন হাইকোর্ট ডিভিশনে, হাইকোর্টে যাওয়ার পরে হাইকোর্টের এগুলো দেখার পরে তিনি রিট মেইনটেনেবল বললেন না, যে কারণে সেটা হলো যে যিনি রিট করছেন তারা এই মামলার কোনো পার্টি না, যে কারণে হাইকোর্ট বলছেন যে এখানে আমরা কোনো আদেশ দিব না। তবে হাইকোর্ট কিন্তু তার রায়ের শেষের দিকে বলেছেন, নির্বাচন কমিশন নিয়ে বলেছেন যে যদি কোনো পক্ষ এখানে আপিল করতে চায় তাহলে তামাদি মৌকুফ করে দেওয়া হলো। তার মানে হলো কি, ইলেকশন কমিশনের যে কোনো আদেশের বিরুদ্ধে আপনার আপিল করার জন্য 30 দিনের সময়সীমা থাকে। যেহেতু এখানে সময়সীমা পার হয়ে গেছে, সুতরাং মামলার কোনো পক্ষ যদি আপিল করতে চায় তাহলে 30 দিনের সময়সীমা যে তামাদি আছে এটা মৌকুফ করে দেওয়া হলো। তার মানে ইন্ডিকেশনটা কি, যে ইলেকশন কমিশন তুমি গিয়ে আপিল করো, তোমার সময়সীমা শেষ হয়ে গেছিল। বাট হাইকোর্টের আদেশে কি বিষয়টা পরিষ্কার হয়েছে, যেই ত্রুটি বিচ্যুতিগুলো? হাইকোর্টের আদেশে বিস্তারিত আদেশ হাইকোর্ট দেয়নি। ইলেকশন এই রিটটা কেন খারিজ করে দেওয়া হলো সেই বিষয়টা বলেছেন যে এটা নট মেইনটেনেবল। বাট শেষের দিকে এসে কিন্তু তামাদি মৌকুফ করে দিয়েছেন হাইকোর্ট ডিভিশন। ফলাফল কি দাঁড়ায়? তার ইন্ডিকেশনটা হলো যে এই মামলার পার্টি অ্যাপিলেট ডিভিশন, ইলেকশন কমিশনের উচিত হলো ওখানে গিয়ে আপিল করা। তো সেখানে তিনি যান নাই। পরবর্তী অ্যাপিলেট ডিভিশনে যারা রিট করছেন তারা গিয়েছেন। অ্যাপিলেট ডিভিশন স্পষ্ট করে বলছেন যে ইলেকশন কমিশনের নিরপেক্ষতা প্রমাণ করার জন্য এইটা হলো একটা অ্যাসিড টেস্ট। সুতরাং দ্য বল ইজ ইন দ্য কোর্ট অফ ইলেকশন কমিশন, দে হ্যাভ টু ডিসাইড। ইলেকশন কমিশন আবার কি আপনি ডিসিশন নিলেন যে আমরা আগে যা করছি তাই ঠিক আছে। তার মানে অ্যাপিলেট ডিভিশন কি বললেন, যে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। তার মানে আপনি সিদ্ধান্ত আগে যেটা ছিল সেটা ঠিক ছিল না, সেটা ভুল ছিল, সুতরাং আপনি সিদ্ধান্ত নিন। ইলেকশন কমিশন এসে বললেন যে না, আমরা তো আগে যা করছি, আমরা সিদ্ধান্ত ওইটাই আছে, ওইটাই ঠিক আছে। তার মানে কি, অ্যাসিড টেস্টে ইলেকশন কমিশন উত্তীর্ণ হতে পারে। এই পুরো আইনি যে ব্যাখ্যাটা আপনি দিলেন, ইলেকশন ট্রাইব্যুনাল থেকে শুরু করে বা বাদীর অবস্থান থেকে শুরু করে সর্বোচ্চ আদালত, আবার নির্বাচন কমিশনে ফেরত আসা, তার সারমর্ম কি দাঁড়ালো?
সারমর্ম দাঁড়ালো হলো যে ইলেকশন কমিশন তার নিরপেক্ষতা প্রমাণ করতে পারেন না এখানে। তিনি এখানে এখন কি ইলেকশন কমিশনের বিরুদ্ধে কেউ ব্যবস্থা নিতে পারে, আইনি ব্যবস্থা? অন্য কেউ তো এটা মানে পারবে না। আদালতে যেতে পারে, সর্বোচ্চ আদালতে আবার? এখন তো যেহেতু ইশরাক হোসেনের তার যে মেয়াদ ছিল, মেয়াদ শেষ হয়ে গেছে, সুতরাং এই বিষয়টা ইনফ্রাকচুয়াস হয়ে গেছে। এই ইনফ্রাকচুয়াস বিষয় নিয়ে এখন আদালতে গিয়ে কোনো লাভ নাই। আর এখন ইশরাক হোসেন যেতে পারেন কোর্টে, গিয়ে বলতে পারেন যে আমাকে যে শপথ দেওয়া হয় নাই, সুতরাং কোর্ট আপনি বলে দেন যেন আমাকে শপথ নেওয়ার ব্যবস্থা করে দেওয়া হয়। এটা ইশরাক হোসেন সাহেবের কাছে এখন একটা বল আছে, উনি সেটা যদি কোর্টে থ্রো করতে পারে, কোর্ট যদি কোনো আদেশ দেয়, কিন্তু আমরা দেখি পুরো বিষয়টা ঝুলে আছে। তিনি বা তার সমর্থকরা আন্দোলন করছেন, তিনি আবার মেয়র হিসেবে কাজ শুরু করে দিয়েছেন। এই আন্দোলন করে তো আসলে তার অবস্থান আরো নষ্ট করেছেন। কিন্তু এখানে এই অভিযোগও তো আছে, যিনি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা, তার বিরুদ্ধে অনেক অভিযোগ করা হয় যে তার কারণে এই সংকটটা তৈরি হয়েছে এবং তিনি শপথ নিতে পারেন নাই আদালতের আদেশ থাকা সত্ত্বেও। আপনি অবৈধ নির্বাচনের বৈধ মেয়র কি করে হন, কি করে দাবি করেন? একটা ইলেকশন কি আপনি বিশ্বাসই করেন না যেটা বৈধ হয়েছে? চিটাগাং হয়েছে কি, যেটা কারচুপি হয়েছে, চিটাগাংয়ে কেউ চ্যালেঞ্জ করেন নাই। কেন চিটাগাংয়ে কেউ চ্যালেঞ্জ করেন না? কারণ ওখানে কোনো হয়তো সচেতন কোনো নাগরিক ছিলেন না, বা সচেতন নাগরিকটা মানে এই বিষয়ে ভাবেনি নাই যে এটা চ্যালেঞ্জ করা উচিত। ঢাকায় সব সচেতন নাগরিক ভাবলো অবশ্যই আছে। ঢাকায় চট্টগ্রামের ঘটনাটা একটা প্রেসিডেন্স কিনা? হ্যাঁ জি, মানে চট্টগ্রামে যদি এটা না হতো তাহলে তো ঢাকায় এখানে কোনো প্রেসিডেন্স না। কারণ একটা অন্যায় প্রেসিডেন্স হতে পারে না। আপনার ন্যায় বিষয় ন্যায় কি, মানে পুরো বিষয়টা একটা আইনি জটিলতার মধ্যে আটকে আছে। সিরিয়াস আইনি জটিলতা এখানে ছিল। বাট এখন ইলেকশন এর শেষ কোথায় বা কিভাবে এটা নিষ্পত্তি হতে পারে? এর শেষ তো হয়ে গেছে অলরেডি। যেহেতু অলরেডি এই আপনার যে এটা ছিল, মানে আপনার ইলেকশনের যে মেয়াদটা ছিল, যদি 5 বছর শেষ হয়ে যায়, তাহলে তো এইটা নিয়ে নতুন করে বলার সুযোগ নেই। এটা যে নিষ্পত্তি হয়ে গেছে, বিষয়টা শেষ, এরকম কোনো বক্তব্য আমরা নির্বাচন কমিশন বা অন্য কোনো পক্ষ থেকে আপনি তো এটা তো আপনার আইনের মধ্যেই আছে যে আপনার যেদিন থেকে গেজেট হয় একটা ইলেকশন হওয়ার পরে, সেই গেজেটের দিন থেকে আপনার 5 বছর মেয়াদ থাকে। এটা তো আইনের মানে বিধান। এটাকে কেন্দ্র করে যা কিছু হচ্ছে আপনার নগর ভবনে, তাতে করে মানুষের মোটা দাগে ধারণা এরকম, এত সূক্ষ্ম বিষয় আপনি আইনজীবী যেভাবে বললেন, এটা তো মানুষ বোঝে না যে আদালত একজনকে নির্বাচিত ঘোষণা করেছে, তিনি শপথ দিতে পারছেন না, কারণ যিনি মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন তিনি তাকে শপথ পড়াতে চাচ্ছেন না, সেই কারণে তাকে আন্দোলন করতে হচ্ছে এবং জোর করে দায়িত্ব নিতে হচ্ছে। ব্যাপারটা এরকম দাঁড়িয়েছে না? হ্যাঁ, কিন্তু বিষয়টা হলো এটা ফ্রড প্র্যাকটিস করা হয়েছে। ইভেন আদালতও এর সাথে জড়িত থাকতে পারে, ইনভেস্টিগেশন করলে এটা বের হয়ে আসতে পারে। আর ডক্টর রাকিব, এই ব্যাপারে কিছু যুক্ত করবেন কিনা, নাহলে আমি ওই প্রশ্নে যাব। আচ্ছা, আমি আইনের লোক না, তো আমার কাছে যেটা মনে হচ্ছে, খালি চোখ আমি যেটা বলি, এটা আইনের লোক হলে আর ওনার হয়তো কাউন্টার পার্টে ভালো ব্যাখ্যা দিতে পারতেন, আমার সেই যোগ্যতা নাই বা আমি সেটা যদি আমি জানি না। বাট আমার খালি চোখে যেটা আমার কাছে মনে হয়েছে সেটা হচ্ছে, ধরুন আপনি মানে চিটাগাংয়ে মেয়র শাহাদ হোসেনের ক্ষেত্রে আপনি কোনো কথা বললেন না, ঢাকার ক্ষেত্রে আপনি কথা বললেন, আবার যেখানে কথা বলছেন সেটা আপনি জানেন যে স্থানীয় সরকারের যে মন্ত্রী বা উপদেষ্টার অধীনে কিন্তু সিটি কর্পোরেশনগুলো, তাই না? এখন যেখানে স্থানীয় সরকারের উপদেষ্টা যিনি একজন সরকারের বা এনসিপির একজন লোক, ছায়া উপছায়ার একজন লোক, তো যাই হোক, তো এখন হচ্ছে কি ছায়া আমাদের পক্ষের বা সমর্থক বা সহযোদ্ধা, হ্যাঁ ওকে ফাইন হতে পারে। যাই হোক, তো এখন এই ওনার সাথে যে ধরনের ঝামেলাগুলো ক্রিয়েট হয়েছে, এখন এই ঝামেলাগুলো ক্রিয়েটের কারণে সরকার এই ধরনের ঝামেলাগুলো তৈরি করছে। এখন ধরুন আপনার আদালত, আমি এটা তো উনি ভালো ব্যাখ্যা দিয়ে দিয়েছেন অলরেডি, আমি এটা জানি না, কিন্তু আমি এটুকু বলতে চাই, ধরুন আপনার যদি সমস্যা থাকতো তাহলে আপনি ওখানে অফ করলে, যদি চিটাগাংয়ে যদি ওনাকে মেয়র হতে না দিতেন, ভুয়া নির্বাচন আমরাও জানি, ভুয়া নির্বাচনে যদি আপনি ওনাকে মেয়র হতে নেন, তাহলে তো ঢাকায় প্রশ্নগুলো উঠতো না। এখন আপনাকে তথ্য দিই, তাবিতাওয়াল কিন্তু সেম মামলা করছেন। তাবিতাওয়াল তাহলে কেন গেলেন না? কারণ তাবিতাওয়াল চান নাই যেভাবে ফ্রড প্র্যাকটিস করে আমি গিয়ে মেয়র হয়ে যাব, তাবিতাওয়াল চান নাই বলেই সে কিন্তু চান নাই। এখন ইশরাক হোসেন কেন গেলেন? এখন আপনি যে এরকম আইনি প্রক্রিয়ার ব্যাখ্যাটা দিচ্ছেন, তাহলে ধরুন এখানে যে প্রশাসক নিয়োগ করলেন জনাব এজাজকে, তাহলে এটা কিসের ভিত্তিতে আপনি করলেন? এটা তো আপনার আইনের মধ্যেই আছে। তো আপনার আইনের সুযোগ আছে, এই ইন্টারিম অবস্থায় কোনো প্রশাসক নিয়োগ করা যাবে। যেহেতু এখানে কোনো মেয়র নাই, যেহেতু এখানে কোনো কাউন্সিলর নাই, সুতরাং একজনকে তো চালাতে হবে। এটা একটা প্রসেস থাকতে হবে না, আপনি চাইলে যাকে এনে টেনে আপনি বসায় দিবেন, এটা তো প্রসেস হতে পারে না। আমার কাছে মনে হচ্ছে যে সরকার হচ্ছে সরকার এটাকে নিজে একটা জল ঘোলা করার জন্য এটা পরিস্থিতি তৈরি করেছে, এবং জল ঘোলাটা করার কারণে হচ্ছে কি আমাদের এই যে অন্যান্য যে আনুষঙ্গিক যে ব্যবস্থাগুলো সেগুলোর সাথে এটা দ্রুত তৈরি হচ্ছে। আমার খালি চোখ আমার এটাই মনে হয়। জনাব ইশরাক হোসেন খুব জনপ্রিয় মানুষ, সেই নির্বাচন সুষ্ঠু হলে হয়তো তিনি জিততেন, কিন্তু যেই প্রক্রিয়া তিনি এবং তার সমর্থকরা আন্দোলনটা করলেন, নগর ভবন অচল ছিল অনেক দিন, এবং তিনি এখন যেভাবে দায়িত্ব নিচ্ছেন, এতে করে কি সাধারণ মানুষের ধারণা হতে পারে না, যেহেতু বিএনপি এখন সবচেয়ে বড় শক্তিশালী দল, আগামীতে নিশ্চিতভাবে ক্ষমতায় আসবে, তারা গায়ের জোরে
নগর ভবন দখল করে ফেলেছে। আবার এটাও তো হতে পারে যে ধরেন আমি মেয়র লিখে ঘোষণা দিয়ে মেয়র সেই সেই জিনিস কিছু জিনিসগুলো একেবারে দৃষ্টিকটু, এটা আমি অস্বীকার করবো না, কিন্তু ধরুন আবার তার দিক থেকে তো এমন হতে পারে যে আমি জিতার পরে মামলার আদালতের মামলার রায় পর আমাকে দিচ্ছেন না, তো এটা আমার প্রাপ্য, আপনাকে আমাকে বুঝে দিচ্ছেন না, আবার আমি যে ইলেক্টেড হয়ে আবার ক্ষমতা আসবো সেটা আপনি আমার কাছে কিভাবে ক্ষমতা হস্তান্তর করবেন? উনি যে আইনি ব্যাখ্যাগুলো দিলেন সরকারের পক্ষ থেকে, অন্তত মন্ত্রণালয়ের পক্ষ থেকে কেন বিষয়গুলো খোলাসা করা হ্যাঁ, যেটা একেবারে হয়েছে, এটা মন্ত্রণালয় বলা হয়েছে, আপনি দেখবেন যে স্টেটমেন্ট দিয়ে আপনি যেভাবে একেবারে টু দ্য পয়েন্ট ক্লিয়ার কাট বলেছেন, যেটা আমি আপনার ব্যাপারে কনভিন্সড হয়ে গেলাম, আপনার ব্যাখ্যাতে আমি কনভিন্সড, উনি কনভিন্সড, দর্শকরা কনভিন্সড, কিন্তু সরকার যদি এটা করতো তাহলে তো এই ধোঁয়াশাগুলো তৈরি হতো না, ঘটনা এতটুকু কিন্তু যায় না, তাহলে নিশ্চয়ই এখানে মানে এই যে মারপেজগুলো হলো, ফাঁকফোকরগুলো কিন্তু সরকার দায়ী। এখানে জেনে তেন ভাবেই তার মেয়র হওয়া কেন লাগবে, দরকার কি? আপনার উত্তরে আমি আপনাকে বললাম যে তাবি দেওয়া তো জান নাই, উনি কেন গেলেন? তো যেখানে গেলেন ঠিক আছে, সে ভালোভাবেই যেতেন, এখানে আইনগুলো সবগুলো বিষয় নিয়ে যেতেন তিনি। দেখেন যে আমি আপনাকে যেটা বললাম যে তার স্বাক্ষরটা পর্যন্ত জাল করা হয়েছে, তার পক্ষে আরেক ব্যক্তি গিয়ে বলতেছে যে আপনার হলো বরিশালের রাজীব ব্যাপারী, বাড়ি বরিশাল, সে ঢাকার ভোটারও না, সে গিয়ে তার আর্জি সংশোধন করতেছে। এই জিনিসগুলো আপনারা ক্লিয়ার কাট বলেন, ক্লিয়ার কাট সরকারের পক্ষ থেকে উপস্থাপন করেন, তাহলে তো আমরা সাধারণ মানুষের, আমি তো সরকার না, আমি তো আমার দলের পক্ষ থেকে আমি বলতেছি এটা, যে এই ধরনের বিষয়ে, এই ধরনের প্রতারণামূলকভাবে বা ফ্রড প্র্যাকটিস করে যদি কেউ কিছু হতে চায়, তাহলে এই বাংলাদেশ কি তা মেনে নিবে? আমরা কি এই ফ্যাসিজম দূর করেছিলাম? ব্যক্তি ইশরাক হোসেন না, তার দলের দল তো বলতেছে, তার দল তো বলতেছে যে মানে তারা দলীয়ভাবে এটা করছেন না, এটা ব্যক্তি ইশরাক করছেন। তাহলে ব্যক্তি ইশরাককে দল কেন থামাতে পারছেন না? দল, সে তো দলের বাইরে না। যদি দল বলে যে না তুমি এই ধরনের আন্দোলন করো না, থামাতে চেষ্টা করেছে কি আমরা জানি না সেটা, বাট আমরা শুনেছি যেটা হলো তারা দলীয়ভাবে বলছেন যে দলীয়, এটা তার দলীয় আন্দোলন না। তাহলে যেভাবে অন্যায়ভাবে যমুনার সামনে আন্দোলন করা হলো, কি বিশ্রী কথাবার্তা বলা হচ্ছে, যেখানে ডক্টর ইউনূস স্যার, যমুনাতে তো এর চেয়ে আরো কঠোর আন্দোলন হয়েছে এর আগে। না, আন্দোলন কঠোর হয়েছে, কিন্তু যেভাবে আপনি দেখেন বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে কিছু নেতা যেভাবে স্লোগান দিয়েছিল এবং এই সরকারের বিরুদ্ধে যেভাবে কথা বলছিলেন, আন্দোলনে তো বডি ল্যাঙ্গুয়েজ ভালো হয় না, এটা তো স্বাভাবিক, গালাগালি করবে না, কিন্তু এর চেয়ে খারাপ বডি ল্যাঙ্গুয়েজের আন্দোলন কিন্তু আমরা দেখেছি, যমুনা কেন্দ্রিক, সচিবালয় কেন্দ্রিক, বঙ্গভবন কেন্দ্রিক, আপনার স্লোগান কিন্তু দেখবেন, এগুলো তো আপনি বিএনপি আন্দোলনগুলো কিন্তু খুব বেশি আন্দোলন করেন। এনসিপি একটা আন্দোলন করেছে দলীয়ভাবে এবং অন্যান্য দল সেখানে আসছে, সেটা হলো আপনার এই যে মানে আওয়ামী লীগ নিষেধের দাবিতে আন্দোলন। এটা ছাড়া বিএনপির কিন্তু ওরকম আন্দোলন ছিল না, শুধুমাত্র এই একটা আন্দোলন কিন্তু তারা ওখানে গিয়েছে, যমুনায় গিয়েছে। আমরা এইটার থেকে একটু সরে আসি, যেমনটা আপনাকে বিরতির আগে বলছিলাম যে লন্ডন বৈঠকের নানান বিষয় নিয়ে আমরা অনেক আলোচনা করেছি। আপনার কাছে কি বাড়তি কোনো তথ্য আছে যে আসলে কি ধরনের বোঝাপড়া হয়েছে যার কারণে বিএনপি এখন সরকারের খুব ঘনিষ্ঠ হয়ে গেল, এনসিপি অনেক দূরে চলে গেল? না, আপনাকে ধন্যবাদ। বাড়তি আমার কাছে কোনো তথ্য নাই, বাট ব্যাপারটা হচ্ছে কি আমরা মানে রিডিং বিটুইন লাইনে আমরা অনেক কিছু বুঝতে পারি, অনেক কিছু ধরতে পারি। তো ধরুন এখানে যে জিনিসটা হচ্ছে কি, মানে এখানে আমরা এই যে বৈঠকটিকে আমরা ঐতিহাসিক বৈঠক বলা হচ্ছে, সরকারের পক্ষ থেকে ঐতিহাসিক বৈঠক বলা হচ্ছে, রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে ঐতিহাসিক বৈঠক বলা হচ্ছে। বৈঠকের ঐতিহাসিক বলার কারণ হচ্ছে কি, দেখুন আমাদের রাজনীতি সংস্কৃতিতে যে টেবিলে আলোচনা হতে পারে এই সংস্কৃতি কিন্তু আমরা অনেক দূরে চলে গিয়েছিলাম, এবং আমাদের গত বিদ্যমান যে সংকটগুলো তৈরি হয়েছিল, ন্যাশনাল যে ক্রাইসিস, আমি এটাকে ন্যাশনাল ক্রাইসিস বলবো। তো ন্যাশনাল ক্রাইসিসের ক্ষেত্রে আপনি দেখুন আমাদের কিন্তু 14 সাল, 18 সাল, 24 সালের যদি সংলাপের মাধ্যমে অনেক কিছু সমাধান করা যেত, তাহলে আমাদের এই ফেসিবাদও কায়েম হতো না, আমাদের আজকের এই বাংলাদেশের দুরবস্থা হতো না। তো সে জায়গা থেকে ধরুন আমাদের গত 10 মাসের যে পরিক্রমায় যে ধারণা তৈরি হয়েছিল যে সরকারের সাথে একটা দূরত্ব এবং একটা রেশারেশি সম্পর্ক, সেই রেশারেশি সম্পর্ক যখন দূর হয়ে গেল তখন এটাকে অনেকে সাধুবাদ জানাচ্ছে, কিন্তু অপর পক্ষ থেকে এনসিপি এবং জামাত এটাকে ওয়েলকাম করতেছে না। এখন আমি একটু বলি আপনাকে, ধরুন এখানে এনসিপি জামাত স্বাগত না জানানোর কারণ কি, যে তাদের খুব ঘনিষ্ঠ ছিল সরকার, সরে গিয়ে বিএনপির ঘনিষ্ঠ হয়ে গেছে? ব্যাপারটা হচ্ছে কি, ধরুন এখানে মানে আমি যেটা মনে করি যে ওনারা হয়তো আজকে নিবন্ধন বা প্রতীকের জন্য আজকে কথাবার্তা বলেছেন, কিন্তু এতদিন পর্যন্ত ওনাদের কাছে আমার প্রস্তুতিতে মনে হয় না যে ওনারা আসলে ইলেকশন কেন্দ্রিক প্রস্তুতি নিচ্ছেন মানসিকভাবে বা শারীরিকভাবে। তো ওনারা আগেই করেছেন, সময় বাড়িয়ে নিয়েছেন। হ্যাঁ সেটাই। এখন যদি আপনি শর্ত পূরণের জন্য যা যা করা দরকার ধরুন ইলেকশন যদি ডিসেম্বরে দিয়ে দিত, কথার কথা, সে ফর এক্সাম্পল কাগজে কলমে যদি বলা হতো যে ডিসেম্বরে ইলেকশন হবে বা তারও আগে অক্টোবর নভেম্বর হবে, তাহলে এই শর্ট টাইমের মধ্যে ওরা অলরেডি লেট করে ফেললো না? ওরা তারও অনেক আগে শুরু করতে পারতো, এক নম্বর প্রসঙ্গ। সেকেন্ড প্রসঙ্গ, শর্তগুলো যেহেতু পূরণ হয় নাই, শর্ত এখন এই শর্ত পূরণ করা তো আপনার এক সপ্তাহের ব্যাপার। এখানে তথ্য আছে, কে বলছে আপনাকে কমিটি তৈরি করা? এগুলো তো আপনি একটা কমিটি করে দেখেন না আমাকে। আমাদের হলো 100 উপজেলা এবং 25টা জেলার কমিটি হয়েছে, সেখানে একটা উপজেলা থেকে 200 সদস্য ফর্ম সংগ্রহ করতে হয়, 200 জন ব্যক্তির কাছে যেতে হয়, তার হলো আপনার মানে জাতীয় পরিচয়পত্র এখানে লাগে, ছবি লাগে, তার স্বাক্ষর লাগে। আপনি কি মনে করছেন এটা 40 থেকে 50 হাজার পাতা এখানে আপনার ফটোকপি করতে হয়? মানে এখানে এত ডকুমেন্ট দিতে হয়। আমি জানি সেটা, আমি বলি, এবং আমি জানি, কিন্তু আমার কথা হচ্ছে কি, প্রসঙ্গ হচ্ছে কি, প্রত্যেকটা উপজেলার আপনার হলো অফিস ভাড়ার ডিট দিতে হয় এবং হলো আপনার রেজলিউশন দিতে হয়, আপনি প্রোগ্রাম করছেন সেই ছবি দিতে হয়।
এটা তো বিশাল কর্মযজ্ঞ। কিন্তু আপনি দেখেন গত ছোটখাটো দল মানে যাদের নাম আমরা ঠিক মতো জানি না তারা তো এগুলো এক মাসে করে ফেলছে। এটা যেটা হয়েছে সেটা হলো অনেক দল আবেদন করেছে, তাদের আবেদন হলো রিজেক্ট করে দেওয়া হয়েছে, কিন্তু পরবর্তীতে কোর্টে গেছেন, কোর্ট হয়তো কনভিন্স হয়ে বলছেন যে তুমি তাদের মানে নিবন্ধন দিয়ে দাও, কোর্টের আদেশের প্রেক্ষিতে দিয়েছে। ইলেকশন কমিশন বলে যে সেসব ক্ষেত্রে শর্ত পূরণ হয় নাই, না সেটা আমরা বলতে পারছি না। কোর্ট ডিরেকশন দিয়েছে ইলেকশন কমিশন নিবন্ধনের জন্য তারা মানে মনোনীত করেছে। এখন আপনি যেটা বললেন যে আপনি কেন করেন, আমরা 2 মাস আগে আমি ছিলাম সেই ডেলিগেশনে সিইসি মানে আমরা সাক্ষাৎ করছি আপনার ইলেকশন কমিশনে গিয়ে, আমরা ওখান থেকে 2 মাস সময় নিয়েছি, কারণ আমরা হিসাব করে দেখেছি যে কর্মযজ্ঞ মাঝখানে 2টো ঈদ গিয়েছে, কিন্তু রোজার ঈদ এবং হলো আপনার হলো এই যে কোরবানির ঈদ, 2টা ঈদের পরে গিয়ে এতগুলো কর্মযজ্ঞ সম্পাদন করে প্রায় 40-50 হাজার পাতা ফটোকপি করে এগুলো ইলেকশন কমিশন, আপনি দেখছেন আজকে বোধহয় জনাব নাহিদ ইসলাম সহ পার্টির সবাই বড় বড় ভলিউম নিয়ে ঢুকতেছে। জেনুইন ভাবে আইন মোতাবেক যদি শর্ত পরিপালন করতে হয়, এটা হলো কমপক্ষে 2 বছরের কাজ, সেটা আমরা 2 মাসে করতে পেরেছি। এজন্য আমাদেরকে ধন্যবাদ দেওয়া উচিত। স্বাগত জানালাম আমি। যাক, আমি আজকে নিবন্ধন আবেদন জমা দেওয়ার পরে এনসিপির মুখ্য সমন্বয়ক জনাব নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন 5 তারিখে গণ-অভ্যুত্থানে যেভাবে বাংলাদেশের মানুষের জয় হয়েছিল, আগামীর পার্লামেন্টে ভোটে এনসিপির শাপলা প্রতীকে পুরো বাংলাদেশের মানুষ জয় জয়কার করে দেবে, এনসিপির নেতৃত্বে নতুন সরকার গঠন হবে। এতটা আত্মবিশ্বাসী যদি থাকে তাহলে নির্বাচনের ব্যাপারে কেন আপনারা অনীহা বা অনাগ্রহ দেখাবেন? এটা আত্মবিশ্বাস হলো আমাদের প্রত্যাশা। আমরা প্রত্যাশা করি জনগণ যেভাবে 5 আগস্ট নেমে আসছে এবং তারা ফ্যাসিজমের বিরুদ্ধে দাঁড়িয়ে গেছিল, আমরা সেভাবেই প্রত্যাশা করতেছি যে আগামীতে 300 আসনে আমরা প্রার্থী দেব। 5 আগস্ট তো আপনাদের সাথে গোটা বাংলাদেশ ছিল। এখন আপনারা যখন দল হয়ে গেছেন, গোটা বাংলাদেশ বা অন্যান্য দল তো আপনাদের বাংলাদেশ না থাকলেও বাংলাদেশের যে তরুণ ভোটার, বাংলাদেশের যে অধিকাংশ ভোটার, এটা আমাদের প্রত্যাশা এবং বিশ্বাস করি। আমরা একটা দল করেছি, আমাদের যদি প্রত্যাশা না থাকে, কনফিডেন্স না থাকে, তাহলে আমরা কি করে মানুষের সামনে যাব? এই জন্য আমাদের প্রত্যাশার কথা বলেছেন আমাদের নাসিরউদ্দিন পাটোয়ারি। জি, এনসিপি এবং জামাতের বিরুদ্ধে, বিশেষ করে এনসিপির বিরুদ্ধে অভিযোগ অনেক দিনের, ওনারা নির্বাচন চান না, পিছাতে চান, অনিশ্চিত করতে চান, ব্লা ব্লা। ওনারা তো নির্বাচনের পথে আগাচ্ছেন। ওকে ফাইন, আপনি থামাই দিলাম, আমি একটু বলি। দেখুন, ওই যেটা বলছিলাম যে লন্ডনের বৈঠকে ধরুন এখন বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছিল যে বিএনপির পক্ষে দাবি একটাই ছিল, আমরা জানি যে ইলেকশনটাকে সুইটেবল এনভায়রনমেন্টে, সুইটেবল পরিবেশে এগিয়ে আনার জন্য, সেটা সম্ভবত রোজার ঈদের আগের কথা বলা ছিল। তো এটা আমরা টেকনিক্যালি ধরে নিই তাহলে যে ধরেন ফেব্রুয়ারি 1st উইক, 2nd উইক অথবা জানুয়ারি লাস্ট উইক। এখন সরকারের বিএনপির পক্ষ থেকে তো দাবি আমরা জানি সবাই যে ইলেকশন আগা দেওয়ার জন্য, কিন্তু সরকারের পক্ষ থেকে কি দাবি থাকতে পারে? আমি যদি আপনাকে প্রশ্ন করি এনসিপিকে সরকারকে কোনো দাবি করে নেই, তো সরকার যে দাবিগুলো করেছে সেগুলো তো আসলে এনসিপিকে বাঁচানোর জন্য, জামাতকে বাঁচানোর জন্য, সেগুলো তারা কেন বলছে না? মানে যেসব শর্ত দেওয়া হয়েছে ফেব্রুয়ারিতে, ডেফিনেটলি সেগুলো তাদেরকে বাঁচানোর কোনো কথা বলে না, তাদেরকে বাঁচানোর কথা বলা হচ্ছিল, তো সেগুলো তারা কেন বলছে না? তারা সেগুলোর কথা কেন বলতেছে না? কারণ বাঁচানোর কথা বলা না, আমি আপনাকে বলি সেগুলোর কথা তারা কেন বলতেছে না। এবার আপনার আজকে আপনি যে নিউজের হেডলাইন কথা বলেন সে প্রসঙ্গে আমি বলি, সেখানে আজকে জনাব নাসিরউদ্দিন পাটোয়ারি তিনি বলেছেন যে 400 আসন, 100 আসন বাড়াই তিনি বলেছেন, হয়তো 100 আসন হবে নারী আসন সহকারে, 400-এর মধ্যে উনি 300 জিতবে। তো 400-এর মধ্যে 300 যদি উনি জিতে তাহলে 2/3 মেজরিটি ওনার রয়েছে। তো 2/3 মেজরিটি থাকলে তো আপনি সংবিধান ইচ্ছা মতো চেঞ্জ করতে, এটা তো প্রত্যাশা না কনফিডেন্স থাকলে আপনি যদি প্রত্যাশা যদি পূরণ হয়ে যায় তাহলে তো আপনার ক্ষমতা আসার পর তো আপনি সব সংস্কার আপনি বাস্তবায়ন করতে পারেন। অন্য দলগুলো তো সংস্কার চাচ্ছে না, তাহলে আপনি সংস্কারের জন্য কেন ইলেকশন প্রলম্বিত করছেন? তাহলে আপনি ইলেকশন দিয়ে দেন। এখানে আমরা তো জনগণ, তাহলে আপনি ইলেকশন দিয়ে দেন যদি কনফিডেন্ট হয়ে হ্যাঁ, কনফিডেন্স এতে সমস্যা কি? আপনি যদি ক্ষমতায় আসে যদি আপনি সংস্কার করতে পারেন এবং আপনার এই কনফিডেন্সে যদি সরকার মানে জনগণ যদি বিশ্বাস করে, জনগণ যদি আপনার ব্যালটে আপনার শাপলা প্রতীক, আপনার মোবাইল প্রতীক কিংবা আপনার কলম প্রতীকে যদি আপনার ভোট দিয়ে দেয় এবং আপনি যদি 2/3 মেজরিটি পেয়ে যান, তাহলে তো আপনি সব সংস্কার করতে পারেন। তাহলে তো সংস্কার যদি আপনি চান তাহলে তো আপনি এটা বিলম্বিত করার কোনো কারণ নেই। তো আপনি তাহলে ইলেকশনের জন্য, যখন ইলেকশনের কথা বলি তখন কেন আপনি পিছিয়ে হাঁটেন? আমরা তো রাজনৈতিকভাবে তো ফেয়ার, আমি তো আনফেয়ার কথা বলি না আপনাকে। ফেয়ার হওয়ার কারণেই আমরা বলছি শুরু থেকেই, যখন ইউনূস স্যারের নেতৃত্বে যে গভর্নমেন্ট ফর্ম হলো, এই ফর্মের পরে আমাদের কয়েকটা প্রত্যাশা ছিল। একটা হলো সংস্কার, বিচার, নির্বাচন, এটা সবারই চাওয়া। হ্যাঁ, সবারই চাওয়া। এখন যখন ডক্টর ইউনূস সাহেব তিনি আপনার আগামী জুন মাসে, মানে 26 সালের জুন মাসে বলেছেন ডেডলাইন যে এর মধ্যে ইলেকশন হবে, তো আমরা তো বলছি যে আপনার মধ্যে সংস্কার করতে হবে, এর মধ্যে জুলাই ঘোষণা দিতে হবে। এখন আপনি কেন বিএনপি বা অন্যান্য দল, অন্যান্য কয়েকটি ছোট ছোট দল, তারা কেন চাচ্ছে যে আপনার ইলেকশনটা আগে নিয়ে আসতে হবে? আপনি 17 বছর অপেক্ষা করছেন, আপনি আর 1 বছর 1.5 বছর অপেক্ষা হলে কি মানে অপেক্ষা তো করছে, সমস্যা কোথায়? প্রায় 2 বছর তো হয়ে যাবে। হ্যাঁ, হোক, সমস্যা কি? 2 বছর হোক, আমরা এই আলোচনা সমস্যা হোক। জি, আলোচনা ফিরবো, তার আগে আরেকটা ছোট্ট বিরতি নিতে হচ্ছে। আশা করছি এবারও আপনাদেরকে ফিরে এসে পাবো। ধন্যবাদ আমাদের সাথে থাকবার জন্য। আমন্ত্রণ আরও একবার প্রশ্নগুলো সহজ অনুষ্ঠানে
গ্লোবাল টেলিভিশনের নিয়মিত আয়োজন। আমাদের সাথে আছেন এনসিপি যুগ্ম আহ্বায়ক মুজাহিদুল ইসলাম শাহীন এবং রাজনীতি বিশ্লেষক ডাক্তার রাকিব আল হাসান। এ পর্যায়ে আমরা দুটি বিষয় নিয়ে আলোচনা করতে চাই। প্রথমটি হচ্ছে জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ বলেছেন আজকের আলোচনার প্রেক্ষিতে যে এক ব্যক্তি 10 বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না বলে বেশিরভাগ রাজনৈতিক দল একমত হয়েছে, 3টি দল ছাড়া। সেই 3টি দল কি? বিএনপি, এনডিএম এবং বিএলডিপি। বাকি সবাই দুবারে বেশি থাকতে পারবে না, টানা হোক আর মানে গ্যাপ দিয়ে হোক, যেটি আমেরিকার চর্চা। কিন্তু বিএনপি মনে করে যে না, টানা দুবারে বেশি না, আবার গ্যাপ দিয়ে আরেকবার। তার মানে বিএনপিতে কি প্রধানমন্ত্রী হওয়ার লোকের যোগ্যতা ঘাটতি আছে, বা প্রধানমন্ত্রী হওয়ার মতো লোকের ঘাটতি আছে, সেই কারণে বিএনপি 2বার 3বার বা বারবার করতে চায়? ডাক্তার রাকিব আল হাসান। আচ্ছা, যে আপনাকে আবার ধন্যবাদ। দেখুন, আসলে শুরুতে অন্য দলগুলো বলা হচ্ছিল যখন এটা নিয়ে আলোচনা হচ্ছিল যে পরপর 2বার, প্রথম আলোচনা ছিল যে পরপর 2বার হতে পারবে কি পারবে না। তার পরবর্তী আজকে এখন ঐক্যমত্য কমিশনে আসলো যে মানে টোটাল 2বার, আপনি 1বার গ্যাপ আর 5বার গ্যাপ দিয়ে যাই হোক না কেন। ধরুন আমি আসলে 30টার মতো দলের মধ্যে 3টা চায় না। হ্যাঁ, 3টা চায় না, রাইট। আমি মানে 3টা চাক আর 5টা চাক, ব্যাপারটা হচ্ছে কি আমার কাছে যেটা নৈতিক মনে হবে আমি সেটা বলবো আপনাকে, সেটা হচ্ছে ধরুন যেটা অনৈতিক মনে হবে সেটা অনৈতিক বলবো আমি। বা যাদের প্রধানমন্ত্রী হওয়ার কোনো সম্ভাবনা নাই তারা না চাইতে পারে। হ্যাঁ, তারা না চাইতে পারে, স্বাভাবিক। এখন ব্যাপারটা হচ্ছে এখন ধরুন মানে এনসিপি যদি বলে যে আমরা একবার বেশিকে প্রধানমন্ত্রী হবো না, এটা তাদের চাওয়া হতে পারে, দলের সাংগঠনিক কাঠামো গঠন হতেই পারে এটা। এখন ব্যাপারগুলো হচ্ছে ধরুন আমি যেটা আমরা মডার্ন ডেমোক্রেসি যেটা আমরা প্র্যাকটিস করি, ধরুন আমেরিকার প্রেসিডেন্টও কিন্তু 2বার বেশি হতে পারে না। তো সুতরাং আমি মনে করি যে ধরুন আমাদের বাংলাদেশ কালচারও এটা হওয়া উচিত যে একজন ব্যক্তি 2বারের বেশি হওয়া উচিত না, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। এখন ব্যাপারটা হচ্ছে ধরুন এটা এখন মানে আমাদের তো অনেক কিছু চাইলেও আমরা পারি না, আমাদের আর্থসামাজিক ব্যবস্থার কারণে, আমাদের পলিটিক্যাল দলগুলোর কালচারের কারণে। কিন্তু আমি মনে করি যে আসলে এটা 2বারের বেশি হওয়া উচিত না, এটা আমার একেবারে ব্যক্তিগত ওপিনিয়ন। এখন এটা নিয়ে কে 2বার পরপর হোক, 1বার হোক, 3বার হোক, এটা আমার দেখার বিষয় না, বাট আমার ওপিনিয়ন হচ্ছে কি এটা পরপর 2বার বেশি হওয়া উচিত না। মুজাহিদুল ইসলাম শাহীন, 2বারের বেশি হলে আমরা যদি গণতন্ত্রে বিশ্বাস করি, জনগণ যদি চায়, দল যদি চায়, জনমত যদি চায়, তাহলে একজন মানুষ বারবার প্রধানমন্ত্রী হলে অসুবিধা কি, যদি তিনি যোগ্য হন এবং জনগণ চান এবং যদি গণতন্ত্রে বিশ্বাস করেন? আপনি দেখেন, এটা হলো তরুণ নেতৃত্বের অন্তরায় বা নতুন নেতৃত্বের অন্তরায়। বারাক ওবামার মতো লোক যখন তিনি প্রেসিডেন্ট ছিলেন তখন তার বয়স কত ছিল? খুবই ইয়াং ছিলেন, এনার্জেটিক ছিলেন, কিন্তু আইনের কারণে কিন্তু তিনি হলেন না, বা হওয়ার তার মানে সুযোগ নেই। যদি তাকে আরও 2বার সুযোগ দেওয়া হয়তো আমার মনে হয় মানে তিনি পারফেক্ট ছিলেন। কিন্তু দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, নতুন নেতৃত্ব তৈরির স্বার্থে এটা হওয়া উচিত না। সুতরাং তারা আইন কমপ্লাই করেছেন। আমরাও মনে করি বাংলাদেশের মতো এই ধরনের একটা দেশে একজন ব্যক্তি যেন ব্যক্তি পূজারী হয়ে না ওঠে, একজন ব্যক্তিকে যেন সবাই যেন পূজা করার অবস্থায় যেন নিয়ে না যায়। আপনি দেখেন এই বাংলাদেশে যে 2টা দল, শুধু বাংলাদেশ না, এই সাবকন্টিনেন্টে নতুন নেতৃত্ব বলতে মানে তরুণ নেতৃত্ব। আপনি যদি বিএনপিতে তো শুধু বিএনপি না, শুধু বিএনপির কথা বলছি না, যে একজন ব্যক্তি যদি 2বারের বেশি হতে না পারে তাহলে কি হবে? আপনার বিকল্প নেতৃত্ব বের হয়ে আসবে। তো সেটা সব দলই আসতে পারে। আপনি আমাদের এই সাবকন্টিনেন্টে একই সমস্যা, পারিবারিক তন্ত্র বা পরিবারতন্ত্র। এই পরিবারতন্ত্রের কারণে নতুন নেতৃত্ব আসে না বা আসার সুযোগ নেই। এখন যদি সংস্কার করে সেখানে যদি নেতৃত্ব আসার সুযোগ করে দেওয়া হয় যে 2বারের বেশি কেউ হতে পারবে না, তাহলে আপনি দেখবেন এটা খুবই একটা ইফেক্টিভ একটা মানে জিনিস হয়ে যাবে আর কি। আপনি দেখেন, আমরা গত 2 দিন আগে, গত শুক্রবার জাতীয় নাগরিক পার্টির সংবিধান আমরা এখানে প্রণয়ন করেছি বা গঠনতন্ত্র আমরা প্রণয়ন করেছি। সেখানে আমরা বলছি কি যে 2বারের বেশি দলের সভাপতি হতে পারবে না, সেটা মানে একসাথে 2বার হোক অথবা মানে একটা বাদ দিয়ে আরেকটা হোক, গ্যাপ দিয়ে হোক। নাহিদ ইসলামের বয়স এখন 27, তার তো কমপক্ষে 10বার 20বার হওয়ার মতো সুযোগ আছে, মানে দলের সভাপতি হওয়ার সুযোগ আছে। কিন্তু আমরা সেখানে বলেছি যে তরুণ নেতৃত্বের জন্য বা নতুন নেতৃত্বের জন্য সুযোগ করে দেওয়ার জন্য আমরা নাহিদ ইসলামকে চিন্তা করে আমরা এই দলের গঠনতন্ত্র মানে প্রণয়ন করি নাই। আমরা করেছিল আপনার মানে নবীন নেতৃত্ব যেন আসে। একইভাবে বাংলাদেশে আপনি তরুণ বা তরুণ না, আপনি যদি নবীন নেতৃত্ব নিয়ে আসেন বা নতুন নেতৃত্ব আনতে চান, তাহলে চেষ্টা করতে হবে যে এই আইনটা কমপ্লাই করা। তাহলে কি হবে? তারেক রহমান সাহেব যদি আগামীতে প্রধানমন্ত্রী হয়, তিনি 2বার হলেন, তারপরে তার নতুন নেতৃত্ব নিয়ে আসতে হবে। সেভাবে একইভাবে 3বার পাচ্ছেন না, হ্যাঁ, একইভাবে অন্য অন্য দলে একই মানে চর্চা হবে। আমরা কি করে মনে করি যে আগামীতে একটা দলই বারবার ক্ষমতায় আসবে? গণতন্ত্র তো এইটা আমরা বিশ্বাস করি না। আমরা যদি অন্য কোনো দল ভালো করে থাকে তাহলে সে ক্ষমতায় আসবে। এই জন্য বাংলাদেশের সংস্কারের, মৌলিক সংস্কারের বিষয়ে এটা খুবই একটা ভাইটাল বা ভিন্ন দল ক্ষমতা আসলে তো আর একই ব্যক্তির হলো না। সমস্যাটা হচ্ছে একই দলের ক্ষেত্রে, সেটা সেই দলের ক্ষেত্রেও তো একই রকম হতে পারে। যে একটা দল, আপনি দেখেন শেখ হাসিনা যদি এই আইন যদি থাকতো না, একবার এক এক দল আসলে তো আর একই ব্যক্তি বারবার হচ্ছে। আপনি দেখেন যদি এই আইনটা আগে থাকতো তাহলে কি হতো? তাহলে কি শেখ হাসিনা থাকতে পারতো? এখন শেখ হাসিনা না থাকলে, শেখ হাসিনার মেয়ে যদি থাকতো, রেহানা থাকতো, একই কথাই হতো। এটা দিয়ে আপনি ফেসিবাদ থামাতে পারবেন না। এটা দিয়ে আপনি ফেসিবাদ থামাতে পারবেন। আপনি যদি নেতৃত্ব, আপনি দেখেন আরেকটা বিষয়, আইন সংশোধন তো করা যায়। এখন আজকে আমরা এই আইন করলাম,
2 দিন পরে একজন এসে যদি আইন সংশোধন করে যদি সেই আইনটা বাতিল করে দেয় তাহলে করতেই পারে সেটা। তো এখন কথা হলো যে যদি সংস্কারের থাকে মানে তাদের সুধারণা বা আগ্রহ থাকে যে না আমরা সংস্কার করতে চাই, সেটা দলে হোক রাষ্ট্রে হোক, তাহলে এই আইনটা মেনে নেওয়া উচিত। এখন যদিও সংখ্যায় 3টি দল বা আমরা যদি বলি একটি দল, তারা না চাইলে তো হচ্ছে না। তারা না চাইলে হচ্ছে না, আমরা মনে করি তাদের চাওয়া উচিত, আমরা বিশ্বাস করি। কিন্তু আপনি তো তাদেরকে বাধ্য করতে পারবেন। আমরা বাধ্য করতে চাইও না, আমরা দেশের স্বার্থে জনগণের স্বার্থে। আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। ডাক্তার রাকিব, এনসিসি নিয়ে অনেক কথা হচ্ছে। মৌলিক কথাটা হচ্ছে যে এনসিসি গঠিত হলে পরে সরকারের কর্তৃত্ব খর্ব হবে এবং সরকারের হাতে ক্ষমতা থাকবে না, সরকারের ভিতরে আরেকটি সরকার তৈরি হবে। কেন আমরা সেই ঝামেলায়? আচ্ছা, আপনাকে আবার ধন্যবাদ। আপনার টাইম খুবই কম, আমি একটু ওনার প্রশ্নের একটু জবাব দিই। সেটা হচ্ছে ধরুন এখন আপনারা তরুণ নেতৃত্ব বের করতে চান না প্রবীণ নেতৃত্ব বের করতে চান, এটা আপনার দলের চাহিদা। এখন কোন একটি দল যদি মনে করে যে আমি তরুণ প্রবীণ মিশেল করব, না না আমি নতুন নেতৃত্ব আচ্ছা তরুণ নেতৃত্ব বা আমার প্রবীণ নেতৃত্ব আমরা মিশেলে করব বা আমরা এটা আমাদের দলের গঠনতন্ত্র অনুযায়ী দল যদি ওনাকে চায় তাহলে সমস্যা কি? এটা তো আপনি বাধা দেওয়ার কেউ না। কিন্তু ব্যাপারটা হচ্ছে আমি আপনাকে বলে নিয়েছি যে দল চাওয়ার কিন্তু ওই যে পরিবারতন্ত্র, ব্যক্তি নির্ভরতা, এই বিষয়গুলো থাকে। আইন যদি আপনাকে বিরত রাখে তখনই আপনি বাইরে যেতে পারবেন। আপনি আমার টেকনিক্যালি বোঝেন, ধরুন তারেক রহমান 2বার প্রধানমন্ত্রী হলো, তারেক রহমানের পর 2বার হচ্ছে ধরেন জোবাইদা রহমান হলো, তার 2বার পর জাইমা রহমান হলো, তো পরিবার মধ্যে তো থাকলো। তো আপনি কি পরিবর্তন ভাঙতে পারছেন? সমস্যা কি? আপনি ভাঙতে তো পারেন নাই। তার মানে আপনি ব্যক্তিকে দুয়ারের মধ্যে আটকে রাখলেও পরিবার, আপনি পাকিস্তানও দেখেন ভুট্টো পরিবার দেখেন, ওই গান্ধী পরিবার দেখেন, যাই হোক এটা এভাবে আসলে ফেসিবাদ বন্ধ করা যায় না। যাই হোক, এবার আমি আপনার প্রসঙ্গে আসি এনসিসি। আপনার টাইম খুবই কম, আমি শর্টলি একটু আমি বলি। ধরুন হচ্ছে কি এনসিসির যে মানে গঠনতন্ত্র তারা বলছে সেটা হচ্ছে ধরুন আমি মনে করি যে ধরুন আমি এনসিপিকে একসময় আমি বলতাম যে ন্যাশনাল কনফিউজিং পার্টি, এখন বলবো যে ন্যাশনাল ক্রাইসিস পার্টি। আরেকটা শুনেছি ন্যাশনাল চিলড্রেন পার্টি, এটা আমি বলতে চাই না। যাই হোক, এখন হচ্ছে কি ধরুন আপনার বলি আপনাকে, সেটা হচ্ছে ধরুন অনেক বক্তাই বলেন। হ্যাঁ, আমি আপনাকে বলি, ধরুন হচ্ছে কি ওনারা বাজারে কিছুদিন আগে ছেড়েছিল যে রিপাবলিক, সেকেন্ড রিপাবলিক। এখন সেকেন্ড রিপাবলিক কথা কিন্তু এখন শোনা যায় না। আপনি যদি সেকেন্ড রিপাবলিক চান তাহলে আপনার সংস্কার চান কি হবে? তার মানে এই দুটো কিন্তু কন্ট্রাডিক্টরি, তাই না? সেকেন্ড রিপাবলিকে মানে কিছুই থাকবে না, আর সংস্কার মানে এটাকে পরিবর্তন করবেন। তো আপনি দুটো একসাথে কিভাবে চান? আর এখন সংবিধানের ক্ষেত্রে কথা, হ্যাঁ এখন হচ্ছে না আপনার সেকেন্ড রিপাবলিক হলে তো কিছুই থাকবে না, নতুন করে সব কিছু ধরে হবে। তো যদি কিছুই না থাকে তাহলে আপনি পুরনো জিনিস কি সংস্কার করবেন? নতুন জিনিসই তো হলো। আর এখন যে বিষয়টা হচ্ছে ধরুন এনসিসির যে গঠনতন্ত্র যেটা বলছে, আপনার টাইম খুবই কম, আমি যে জাস্ট শর্টলিস্ট আপনাকে বলি, এনসিসিতে যে গঠনতন্ত্র সেটা খুবই সাংঘর্ষিক, এটা খুবই সাংঘর্ষিক এবং এটা খুবই একটা ফানি জিনিস। ফানি জিনিস কেন আপনাকে বলি আমি, এখানে সাংঘর্ষিক সংবিধানের সাথে সবার সাথে রাষ্ট্র চালানোর সাথে সাংঘর্ষিক। সেখানে হচ্ছে ধরুন এনসিসির তারা যে গঠনতন্ত্র যে ফর্মুলা দেওয়া হয়েছে, সে ফর্মুলা দেওয়া হয়েছিল যে সরকার দল থেকে থাকবে 3 জন, বিরোধী দল থাকবে 4 জন, এবং বিরোধী দল রয়েছে কি অ্যাটর্নি জেনারেল নির্ধারণ করবে, তারা সেনাপ্রধান নির্ধারণ করবে, তারপর নির্বাচন কমিশন। হ্যাঁ, এবং এখানে এমন একটা ফ্যাক্টর তারা দাঁড় করে দিয়েছে যেখানে হচ্ছে কি মানে আপনার প্রধান বিচারপতি রেফারি ভূমিকা চলে আসবে। তারপর আবার হচ্ছে কি আপনার এখানে দেখেন আপনার অ্যাটর্নি জেনারেলকে কিন্তু রাষ্ট্রের পক্ষের আইনজীবী, তো সুতরাং অ্যাটর্নি জেনারেলকে যদি বিরোধী দল নিয়োগ করতে হয় সে কিন্তু রাষ্ট্রের পক্ষে মামলা লড়বে। তো রাষ্ট্রের পক্ষে মামলা লড়া মানে হচ্ছে জনগণের বিরুদ্ধে মামলা লড়া, তাই না? জনগণ তার বিরুদ্ধে। এখন জনগণের বিরুদ্ধে মামলা লড়ার জন্য জনগণের বিপক্ষে আইনজীবী, সরকারের প্রতিনিধিত্ব আছে। আমি সেটাতে বললাম সরকারকে সে প্রতিনিধিত্ব করে, কিন্তু সরকারের প্রতিনিধিত্ব মানে কি? আপনি একজন জনগণ সরকার বিরুদ্ধে মামলা করছেন, আমার পক্ষে সরকারের পক্ষে অ্যাটর্নি জেনারেল মামলাটা লড়বে, তাই না? এখন এই অ্যাটর্নি জেনারেল কে নির্ধারণ করবে? সেটাকে আপনি নির্ধারণ করে দিবেন? সেটা তো আপনি নির্ধারণ করতে পারেন না। এবার আপনাকে আসি বলি এনসিসির ব্যাপারে আরো একটু বলি আপনাকে, সেটা হচ্ছে ধরুন আমাদের শ্রীলঙ্কা আছে, আমাদের নেপালে আছে, আমাদের পাকিস্তানে আছে, কি ভঙ্গুর কান্ট্রি। এবং আপনাকে আমি আরো বলি ফ্রান্সের কথা আপনি উদাহরণ দেন, ফ্রান্সে কিন্তু এনসিসি আছে, কিন্তু ফ্রান্সের বিরোধী দল থেকে নেওয়া হয় না। এখন আপনি এনসিসির কথা বলে আপনি একটি প্রধানমন্ত্রীর শৃঙ্খল ভেঙে দেওয়া, প্রধানমন্ত্রীকে আটকে দেওয়া, একটা দুর্বল রাষ্ট্র গঠন করার জন্য যে কায়েম মানে প্রত্যাশা আপনি করতেছেন, তার চেয়ে বড় কথা হচ্ছে কি এনসিসিতে আপনার সরকার দল পক্ষ থেকে যে 3 জন থাকার কথা বলছে সেটার জন্য আপনার মেজরিটি পেতে হবে, আর বিরোধী দল থেকে আপনি 4 জন রাখবেন, সেখানে কোনো মেজরিটি নেই। আপনি 5% ভোট পেলে আপনি এটা রাখতে পারতেছেন, কর্তৃত্বটা বিরোধী দলের হাতে থেকে, হ্যাঁ ব্যক্তি থেকে যায়। এবং সরকারের ক্ষমতা অনেক কমে যাচ্ছে। আপনি সরকারকে অনেক আইনের মধ্যে আনতে পারেন, জবাবদিহিতার মধ্যে আনতে পারেন, আপনি অনেক কিছু করতে পারেন, কিন্তু একটি দুর্বল রাষ্ট্র করার জন্য আপনি এটা করতে পারেন। সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে যেভাবে নিয়োগ হয় দলীয় বিবেচনায়, সেটা থেকে বেরিয়ে আসা দরকার না? সেটা থেকে অবশ্যই বেরিয়ে আসা দরকার। সেখানেও কিন্তু আমাদের জবাবদিহি থাকা দরকার এবং আমাদের মেরিটোক্রেসিকে আমাদের প্রাধান্য দেওয়া উচিত, যেটা ইউএসএ তো হয়। ইউএসএ আপনি দেখেন যখন সরকার প্রেসিডেন্ট পরিবর্তন হয় তখন কিন্তু সব চেঞ্জ হয়ে যায়, কিন্তু তারা কিন্তু অযোগ্য লোককে আনে না। এখন সেটার জন্য আপনি রাষ্ট্রের সেই ব্যবস্থাগুলো তৈরি করেন। এবং আমি লাস্ট 10 সেকেন্ড আমি একটু বলি, 10 সেকেন্ড আপনি বলি, আমাদের যদি আপনি ধরেন নির্বাচন কমিশন ব্যাপারটা আর যদি আপনার পাওয়ার ট্রানজিশন ব্যাপারটা যদি বিচার বিভাগ যদি ঠিক রাখতে পারেন তাহলে অন্য কোনো দরকার আমাদের দরকার। অনেকে বলেন যে এই এনসিসি না করে যদি আমরা সংসদীয় কমিটিগুলোতে শুনানির মাধ্যমে করি, তাতে করে আমরা এই নিয়োগগুলো আরো সঠিকভাবে দিতে পারবো। আপনি দেখেন বাংলাদেশে সংসদীয় কমিটির কিন্তু কার্যকর কোনো ভূমিকা নাই, মানে বর্তমানে কিন্তু কার্যকর করা সম্ভব, কার্যকর করা সংসদের কার্যকর ভূমিকা কংগ্রেসুয়াল কমিটিগুলোর মতো তো মানে কোনো ভূমিকা নাই। সুতরাং আপনি এটাকে কার্যকর করতে পারবেন আলটিমেটলি। সেকেন্ড বিষয় হলো ভাই যেটা বলেন যে অ্যাটর্নি জেনারেল নিয়োগের বিষয়, অ্যাটর্নি জেনারেল নিয়োগ দেয় হলো রাষ্ট্রপতি।
সে কিন্তু রাষ্ট্রের আইনজীবী, সে কিন্তু সরকারের আইনজীবী না। সরকার এবং রাষ্ট্রের পার্থক্য কিন্তু আমি সেটাই বললাম, কিন্তু রাষ্ট্রের। তো সুতরাং দুঃখিত, শেষ করতে হবে। এনসিসি থেকে এনসিসি যারা আছেন সেটা বিরোধী দল হলেও আপনার নিয়োগ যে বিরোধী দল হবে তা তো না, এটা সার্চ কমিটি করে নিয়ে আসবে তারা। সুতরাং এনসিসি এটা সম্মিলিত সিদ্ধান্ত হতে পারে মধ্যে দিয়ে হবে। তো বাংলাদেশের মতো রাষ্ট্রের জন্য এনসিসি খুবই গুরুত্বপূর্ণ। ধন্যবাদ, অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে, অনেক ধন্যবাদ যারা শুরু থেকে ছিলেন বা পরে যুক্ত হয়েছেন। অনুষ্ঠানটি পুনঃপ্রচারিত হবে আগামীকাল সকাল ৮টায়। এই অনুষ্ঠানে ফিরে আসবো আগামীকাল রাত ৯টায়। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।